বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকে হচ্ছে 25শে মে 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর 17তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির তৃতীয় ক্লাস। তো ফৌজদারি কার্যবিধি ক্লাস শুরু করার পূর্বে আমি একটু গতদিন আপনাদের যে সুনির্দিষ্ট প্রতিকার আইন পরীক্ষাটা হয়েছে সেটার প্রশ্নের সমাধান নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমরা আজকের ক্লাসে চলে যাব। দেখেন, প্রথমে একের ক, গতদিন একের ক প্রশ্ন ছিল যে এ পারসন এন্টাইটেল টু দা পজেশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি মে রিকভার ইট ইন দা ম্যানার প্রেসক্রাইবড বাই দা কোড অফ সিভিল প্রসিডিউর। আপনারা অনেকেই ইংরেজি লাইন দেখে ঘাবড়ে যান। তো এখানে এই এই লাইনের অর্থ যেটা, আমি যখন আপনাদের আহ সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়িয়েছিলাম তখন বারবার বলে দিছি যে এই ধরনের প্রশ্ন হতে পারে। ইভেন বইতে সরাসরি উত্তরও দেওয়া আছে, মানে আমাদের যে লেকচার শিট, যে স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত পন্থায় উদ্ধার করতে পুনরুদ্ধার করতে পারে। তাহলে দখলে, স্থাবর সম্পত্তিতে দখলের অধিকারী ব্যক্তি যদি বলে, তো তাহলে দখলের অধিকারী ব্যক্তি হলেই ধরে নিতে হবে এটা হলো কত দ্বারা। তো আপনার এখানে উত্তর কিভাবে লেখা উচিত, কিভাবে লিখলে, মানে আমার ওয়েতে কিভাবে লিখলে ভালো হয়, সেটা হলো আপনি প্রথমে একটু আলোচনা করলেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন হলো এত সালের আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইনে সুনির্দিষ্ট প্রতিকার কি বা সেই একটু ভূমিকা দেওয়ার পরে বললেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে স্থাবর সম্পত্তির দখল সম্পর্কে আলোচনা করছে, দখল পুনরুদ্ধার সম্পর্কে আলোচনা করছে 8 ও 9 ধারায়। যেখানে 8 ধারায় মালিক মামলা করতে পারে স্থাবর সম্পত্তির দখলের অধিকারী ব্যক্তি। এটা বলার পরে তারপরে আপনি টাইটেল দিয়ে দিলেন এ পারসন এ টাইটেল টু দা, এটা টাইটেল দিয়ে তারপরে আপনি 8 ধারায় যা যা জানেন সব কিছু বিস্তারিত লিখলেন। লেখার পরে বললেন যে যদিও 8 ধারায় ওই যে বিস্তারিত যে মালিকানা সত্ত্ব, দখলি সত্ত্ব, কে মামলা করতে পারে, তারপরে তামাদি মেয়াদ কত, কোর্ট ফিস কত, কথা বলেন না, এগুলা বলার পরে তারপরে বললেন যে মামলা 8 ও 42 ধারাই হয়, বাট যখন এই ডিক্রিজারির মামলাটা পরিচালিত হয় কোন বিধান অনুসারে, 21 দেশের 35 আর 36 বিধি অনুসারে। লেখা আছে দেখেন যে ডিক্রিজারি, আপনাদের প্রিলিতে পড়াইছিলাম মনে আছে কিনা, যে অস্থাবর সম্পত্তির হলে 21 দেশের কত, 31, আর স্থাবর সম্পত্তির হলে 35 আর 36, অর্থাৎ মামলা হবে সুনির্দিষ্ট প্রতিকার আইন অনুসারে, কিন্তু এটা উদ্ধার করা হবে দেওয়ানি কার্যবিধি অনুসারে। বাট এইটুকু আপনি লেখেন বা না লেখেন সমস্যা নাই, কিন্তু 8 ধারা আলোচনা করিয়া টাইটেল দিয়ে তারপরে বললেন যে আলোচনার পরিশেষে বলা যায় যে এ পারসন টাইটেল টু দ্য পজিশন অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি মে রিকভার ইট ইন দ্য ম্যানার প্রেসক্রাইবড বাই দ্য কোড অফ সিভিল প্রসিডিউর। এ হলো কথা। আচ্ছা, আমরা একের খ দেখি। দেখেন খ, রহিম কর্তৃক বেআইনিভাবে বেদখল এর পর করিম রহিমের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি 1898 এর। আচ্ছা, আমি আপনাদের অনলাইনে যারা আছে সবাই মিউট করে রাখতেছি, প্রশ্ন থাকলে আমাকে টেক্সট করেন। দেখেন, রহিম কর্তৃক বেআইনিভাবে বেদখলের পর করিম রহিমের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 145 ধারার মামলা করে দখল ফিরে পান। রহিম উক্ত জায়গার সত্ত্বের অধিকারী বলে দাবি করে আপনার কাছে আসে। আপনি একজন আইনজীবী হিসেবে রহিমকে উক্ত জায়গার দখল ফিরে পাওয়ার জন্য কি পরামর্শ দিবেন আলোচনা করুন। এখন প্রশ্ন খুব সোজা, ফৌজদারি কার্যবিধির 145 ধারায় যদি কাউরে বেদখল করে তাহলে আইনানুগ পন্থায় বেদখল করছে এবং প্রশ্নে বলাই আছে সত্ত্বের অধিকারী। তার মানে আমি অবশ্যই তারা কিসের পরামর্শ দেবো, কি মামলা, ফৌজদারি দেওয়ানি কার্য সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 42 ধারার। এই জায়গায় 9 ধারার মামলা করলে কিন্তু কোনো প্রতিকার পাওয়া যাবে না, কারণ 9 ধারায় তো মামলা যদি আইনানুগ পন্থায় বেদখল হয় তাহলে 9 ধারায় মামলা করে কোনো লাভ নাই। তাহলে ঘটনার বর্ণনা বিচার্য বিষয় দিয়ে লিখে দিবেন এই জায়গায় মামলা করতে হবে কত ধারায়, 842 ধারায়। দুইয়ের ক দেখেন, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কি। এটা আসলে মুখস্থর কিছু নাই। বলবেন যে দুইটি পক্ষের মধ্যে যদি কোনো চুক্তিগত সম্পর্ক থাকে, যদি কোনো ব্যক্তি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে অপর পক্ষ সংক্ষুব্ধ পক্ষ চুক্তি ভঙ্গকারী পক্ষকে দিয়ে ওই কাজ করানোর জন্য যে মামলা করে এবং আদালত যদি ওই মামলায় তাকে দিয়ে সেই কাজ করতেই বাধ্য করে তাহলে সেটাকে কি বলে, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্পর্কে বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়, 12 ধারায়। তারপরে আপনি একটু বলে দিলেন যে বাস্তবায়নযোগ্য সম্পর্কে আছে কত ধারায়, 12 ধারায়। অবাস্তবায়নযোগ্য মানে বাস্তবায়নযোগ্য নয়, এটা কত, 21। তার মানে 12 4টা 21-এর 8টা, সিরিয়ালি হোক বা না হোক। আচ্ছা, চুক্তি কাদের পক্ষে বাস্তবায়নযোগ্য,
পক্ষ। কাদের পক্ষ বললে কত দ্বারা? 23 দ্বারা। ওই জায়গা মোট 8 শ্রেণী আছে, বাট আমি আপনাদের পড়াইছি কত? 4 শ্রেণী। 4টাই লিখেন। কাদের চুক্তি বাস্তবায়নে বাধ্য করা যায়? বাধ্য করা যায় মানে হলো 27 দ্বারা। কত দ্বারা? 27। তাহলে আমার এই জায়গা মোট উত্তর লিখতে হবে 12, 21, 23, 27। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। এবং উত্তর কিন্তু একই। যদি আপনি 12 পারেন, সরি 23 পারেন, 23 উল্টোই দিলে হয় কত? 27। 23 উল্টোই দিলেই 27 হয়ে যায়। তো এই প্রশ্নের উত্তর আমি অনলাইনে যতগুলো খাতা দেখেছি ওখানে দেখেছি অনেকে শুধু 12 আর 21 লেখছে, 23 আর 27 লেখে নাই। অনেকে 12 আর 21 লেখছে, 23 লেখছে, 27 লিখতে পারে নাই। তো এটা আর কি, এটার উত্তর ওইভাবে লিখলে ভালো হতো। আচ্ছা, তারপরে দেখেন 2 এর খ। করিম রহিমের নিকট একটি বাড়ি বিক্রয়ের চুক্তি করে বাড়ি বিক্রি করতে চাইছে। চুক্তিতে শর্ত থাকে যে যদি কোনো পক্ষ শর্ত ভঙ্গ করে তবে উক্ত পক্ষ অপর পক্ষকে ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে। ক্ষতিপূরণ। চুক্তিটি বাস্তবায়নের সময় এলে করিম উক্ত চুক্তি উক্ত বাড়িটি বিক্রি করতে কি করে? অস্বীকার করে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877-এর অধীনে রহিমের কি প্রতিকার আছে আলোচনা করতে। এখানে একটু বুঝেন ভাই, এই জায়গায় অনেকে লেখছেন যে চুক্তিটি বাস্তবায়নযোগ্য না, যেহেতু ক্ষতিপূরণ পাইছে নিচে, চুক্তিটি বাস্তবায়নযোগ্য না। এ জায়গায় কি ক্ষতিপূরণ বেছে নিচে এরকম কোনো কথা আছে? এরকম কোনো কথা কিন্তু নাই। এ জায়গায় আপনি ব্যাখ্যা দিবেন যে ক্ষতিপূরণের প্রদানের কথা থাকলেও ক্ষতিপূরণ না নিয়ে সে সুনির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য মামলা করলে বাধ্য করা যাবে। সুনির্দিষ্ট প্রতিকারের কত দ্বারা? 3 দ্বারা। লিকুইডেশন অফ ড্যামেজ ইজ নট এ পার্ট টু স্পেসিফিক পারফরমেন্স। মনে আছে কিনা আপনার? লিখে দিয়েছিলাম, বারবার বলছি। আবার অনেকে লেখছে এইভাবে যে আরবিট্রেশন ক্লজ যুক্ত চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় না। এটা কিন্তু আরবিট্রেশন ক্লজ হয় না। এটা কি আরবিট্রেশন ক্লজ? না, আরবিট্রেশন ক্লজ মানে হলো যদি বলা থাকে যে সালিসির মাধ্যমে এটা নিষ্পত্তি করা যাবে। তাহলে এই জায়গায় মেইনলি আলোচনা করতে হবে কত দ্বারা বলে? 20 দ্বারা। আচ্ছা দেখেন, 3 নাম্বারটা দেখেন। এই মাসুদ কথা বললেন না, দেখেন, দ্য কোর্ট শ্যাল নট মেক এনি সাচ ডিক্লারেশন। কোর্ট এরকম কোনো ঘোষণা দিবে না by the plaintiff being able to seek for the relief then mere declaration but not able to do so। যেখানে বাদী কর্তৃক আরো প্রতিকার চাওয়ার সুযোগ ছিল ঘোষণা ছাড়া, কিন্তু সে চাই নাই, এরকম ক্ষেত্রে কোর্ট কোনো কি দেবে না? ডিক্লারেশন দিবে না। তাহলে এই জায়গা ডিক্লারেশন দেখে তো বুঝতে পারছেন এটা কি কত দ্বারা? 42 দ্বারা। তাহলে আপনি ভূমিকা দিয়ে ঘোষণামূলক মামলা কি একটু আলোচনা করে দিলেন, ঘোষণামূলক মামলা একটা উদাহরণ দিলেন, তারপরে এটা টাইটেল দিয়ে লিখলেন যে ঘোষণামূলক মামলার শর্তগুলো হলো কি কি। একটা হলো পদের পদের অধিকার থাকা লাগবে, সম্পত্তির অধিকার থাকা লাগবে, আর পদের অধিকার সম্পত্তির অধিকার কেউ অস্বীকার করবে। সবশেষে আনুষঙ্গিক প্রতিকার চাওয়ার থাকলে অবশ্যই চাইতে হবে। তারপরে একটু আনুষঙ্গিক প্রতিকার দিয়ে লিখলেন, একটা উদাহরণ দিয়ে দিলেন যে একটা মামলায় বাদী শুধু দখলে ছিল না, সত্য চাইছে। সত্য চাইছে, কিন্তু সত্য চাইলে আদালত এখানে কোনো প্রতিকার দিবে না, এই জায়গায় তার দখলও চাওয়া উচিত ছিল। অথবা আদালত এখানে তাকে সুযোগ দিতে পারে ওই যে আর্জি সংশোধনের অথবা কিসের, সে ইচ্ছা করলে মামলা প্রত্যাহার করেও রীতিসিদ্ধ ত্রুটির কারণে সে মানে মামলা পুনরায় দায়ের করতে পারে। এগুলো একটা উদাহরণ টুদাহরণ দিয়ে আলোচনার পরিশেষে বলা যায় যে এই, বুঝছেন? আচ্ছা, 3 এর খ দেখেন। এক্স 10 শতক জমিতে তার সত্য ঘোষণার জন্য মামলা করে, সত্য ঘোষণার মামলা অলরেডি করে ফেলছে। সে অভিযোগ করে যে ওয়াই তঞ্চকতার দ্বারা অলিখিত স্ট্যাম্প কাগজে তার সই নেয় এবং পরবর্তীতে ওই 10 শতক জমি বাবদ একটি বিক্রয় দলিল তৈরি করে ওয়াই কে তাকে এক্স 10 শতকের হতে 5 শতক হতে কি করে? বেদখল করে। এবং এক্স কে কি প্রার্থিত প্রতিকার দেওয়া যেতে পারে? তো এখানে সে মামলা করছে শুধু সত্যের। এই জায়গায় শুধু সত্যের মামলা করলে হবে না। এই জায়গা যেহেতু সে বেদখল হয়েছে, সত্যের সাথে সাথে কি চাইতে হবে? দখলও চাইতে হবে। আর আপনি এই যে যে জাল দলিল তৈরি করছে, এটা যদি রেজিস্ট্রি হয় তাহলে এটার জন্য কি চাইতে হবে? 39ও চাইতে হবে। এখন আপনি যেহেতু মামলা করে ফেলছেন কত দ্বারায়? 42 দ্বারায়। তাহলে বাকিগুলো আমি আর্জি সংশোধন আকারে দায়েরের জন্য কি করব? আবেদন করব, অথবা মামলা প্রত্যাহার যাব, যাতে আমি ফর্মাল ডিফেক্ট এটা ঠিক করে আবার পুনরায় কি করতে পারি? দায়ের করতে পারি। তার মানে মামলাটা হওয়া উচিত হবে 42, 39 অথবা কত? 8, মানে একসাথে, সরি 39 যদি নাও লেখেন, অ্যাটলিস্ট যারা আমি কাউন্ট করছি 8, 42 লিখলেও অনেকাংশে যৌক্তিক হয়। আচ্ছা,
আমরা 4-এর ক দেখি। দেওয়ানি আদালত কখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রি দিয়ে থাকেন? খুব ইজি প্রশ্ন। একটু আহ এখানে এই প্রশ্নটার উত্তরে লিখতে গিয়ে অনেকে অনেক বিস্তারিত লিখছেন, নিষেধাজ্ঞা কি, স্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, অনেক বিস্তারিত দিয়ে এটি লিখছেন। এত কথার দরকার নাই, এত সময় তো নাই। আপনি নিষেধাজ্ঞার সংজ্ঞা দিয়ে বলবেন চিরস্থায়ী নিষেধাজ্ঞা এই, চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিগ্রি দিয়ে থাকেন কত দ্বারায়, 54 দ্বারায়। এই গ্রাউন্ড গুলো দিয়ে দিবেন, এত বিস্তারিত লেখার দরকার নাই। আর কোন কোন ক্ষেত্রে ডিগ্রি দিতে অস্বীকার করতে পারে, মানে কত দ্বারা? 56 দ্বারা। 56 দ্বারা মেইনলি উত্তর হলো 54 আর 56। তো তার আগে নিষেধাজ্ঞা কি হালকা একটু ব্যাখ্যা দিবেন, বুঝছেন? তারপরে কামরুজ্জামান সাহেব কোনো প্রশ্ন করতে চান? আগে আমি শেষ করি, তারপর প্রশ্ন করেন, আমি আপনাদের প্রশ্ন নিব, সমস্যা নাই। দেখেন, আচ্ছা, খ একটি মামলায় তার দাবিকৃত স্ত্রী, সরি, ক একটি মামলায় তার দাবিকৃত স্ত্রী খ এবং মাতা গয়ের বিরুদ্ধে এই মর্মে ঘোষণা প্রার্থনা করে যে খয়ের সাথে তার বিবাহ যথাযথভাবে সম্পন্ন হয়েছে। আদালত প্রার্থিত মতে ঘোষণা প্রদান করেন। এরপরে ঘ এসে বলতেছে যে খ তার স্ত্রী দাবি করে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের জন্য খয়ের বিরুদ্ধে মামলা করে। তো এটা কত ধারার প্রশ্ন? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 43 ধারা। মেইনলি ঘোষণামূলক মামলার রায় হলো জাজমেন্ট ইন পার্সোনাম। এটা শুধুমাত্র পক্ষগণের উপরই বাধ্যকর, অন্য কোনো ব্যক্তির উপর বাধ্যকর না। তাই এই যে ক খ এর মামলার যে রায়, এটা পরবর্তীতে ঘ এর মামলা এটা বাধ্যকর না। এই তো কথা। 5-এর ক দেখেন, jurisdiction of a court to pass a decree for a specific performance of a contract is discretionary। এই প্রশ্নটা অনলাইন আমি বেশ কয়েকজনকে দেখলাম, এটা শুধু 12 আর 21 লিখছে। ওই স্পেসিফিক পারফরমেন্স দেখা উত্তর লিখছে 12 আর 21। বাট জুরিসডিকশন অফ এ কোর্ট টু পাস এ ডিগ্রি ফর এ স্পেসিফিক পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট ইজ ডিসক্রিশনারি, মানে কার্য সম্পাদনের ডিগ্রি দেওয়া আদালতের কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। কত দ্বারা? 22 দ্বারা। আপনি ভাই অন্য কিছু আলোচনা করেন না, না করেন, 22 দ্বারা সুন্দরভাবে আলোচনা করবেন যে দুইটা ক্ষেত্রে দিবে না, আনফেয়ার অ্যাডভান্টেজ আর হলো হার্ডশিপ। আনফেয়ার অ্যাডভান্টেজের সুন্দর করে একটা উদাহরণ দিবেন, ওই যে জমি বন্যার পানিতে তলিয়ে যায়, হার্ডশিপের ওই মামলাটা দিয়ে দিবেন। আর একটা ক্ষেত্রে দিবে, সেটা দিবেন যে ক্ষেত্রে আনফেয়ার অ্যাডভান্টেজও থাকে না, হার্ডশিপও থাকে না, সেই সময় তো দিবে নাকি? তাহলে এই প্রশ্নটার উত্তর শুধুমাত্র একটাই ধারা, কত ধারা? 22 ধারা। তারপরে দেখেন, কে স্বাভাবিক স্নেহ ভালোবাসার বশবর্তী হয়ে তার ভ্রাতাগণ ও ভ্রাতাগণের সন্তানদের নির্দিষ্ট সম্পত্তি পত্তন দেন এবং পরবর্তীতে উক্ত একই সম্পত্তি একজন আগন্তুকের নিকট বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়? কার কাছে? আগন্তুকের কাছে। এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে কিনা? সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে না, কারণ উত্তর তো আপনার 24 ধারা অথবা 25 ধারা নাকি? অনেকে 24-25 উভয় লিখছেন, কেউ 24 লিখছেন, 25 লিখছেন, যা লিখেন সবই সঠিক। আচ্ছা, 6-এর ক, A specific relief cannot be granted for the mere purpose of enforcing a penal law, মানে দণ্ডমূলক আইন কার্যকর করার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রযোজ্য হবে না। প্রশ্নের মান কত দেখেন, 10। তাহলে এই জায়গায় ওই শুধু ওই বইতে যতটুকু আছে ওইটুকু লিখলে হবে না, এইগুলা একটু বিস্তারিত লিখতে হবে, তাহলে আপনি 10-এ ভালো নাম্বার পাবেন। আর শুধু ওইটুকু যারা লিখছেন তারা 4 দিছি আমি, 4। তা ধন্যবাদ। সময় যে থাকে না, সময় থাকে। আপনারা প্রথম প্রথম দিচ্ছেন তো, সময় থাকবে না, সময় বের করতে হবে, সময় দ্রুত লিখে বের করতে হবে, বুঝতে পারছেন? সময় এখন তো ডোরেমনের গেজেট নাই যে আগে সময় পুরো পৃথিবীর সময় যে পজ করে রাখলাম এরপরে সময় বাড়াইলাম, এটা আর এই সিস্টেম নাই। বাট বাড়াইতে হবে, কিছু তো করার নাই। 6-এর ক উত্তর মেইনলি 7 দ্বারা, কিন্তু 7 দ্বারাই তো লাইন আছে এইটুকুই, আর তো কথা নাই। এখন এটারই তো আপনার ব্যাখ্যা করতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইন কয়টা বললেন, তারপরে এই ধারায় জমির দখল দিচ্ছে, কার্য সম্পাদন করতেছে, রদ করতেছে, নিষেধাজ্ঞা দিচ্ছে, ঘোষণা দিচ্ছে, কোনো জায়গায় কিন্তু কোনো দণ্ডের কথা নাই। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে এই। আচ্ছা,
তাহলে কেউ 1-2 পেজের বেশি হয় না। দেখেন, আচ্ছা, তারপরে দেখেন, এক্স একটি বাড়ি জেড এর নিকট বিক্রয় করলো। বাড়িটির আঙিনা দিয়ে অয় এবং তার বাড়ির সকলের যাতায়াতের অধিকার ছিল, এক্স জেনে শুনেই জেড এর নিকট থেকে গোপন করলো। জেড এর কোনো প্রতিকার পাওয়ার অধিকার আছে কিনা? শুনেন, এটা হচ্ছে ওই যে যে গোপন করছে, মানে সে মিথ্যা বর্ণনা দিয়ে একটা চুক্তি করাইছে, মানে চুক্তিটা হলো বাতিলযোগ্য, ভয়েডেবল। এবং আমরা জানি ভয়েডেবল কন্ট্রাক্টের ক্ষেত্রে দুই ধরনের মামলা করা যায়, একটা হলো চুক্তি রদ আর একটা হলো দলিল বাতিল। বুঝেন কিনা? শুধু বাতিল যদি হতো তাহলে মামলা করা যেত দলিল বাতিলের, আর বাতিল যোগ্য হলে 35ও করা যায়, 39ও করা যায়। এখন আমি যতগুলো খাতায় পর্যন্ত দেখছি এক জায়গায় একজন 39 লেখছে, আমি কাউন্ট করছি, 39ও সঠিক, 35ও সঠিক, যদিও এটা হুবহু উদাহরণ হচ্ছে 35 দ্বারা। বুঝতে পারছেন? বাট তার মানে এই না যে 39 দ্বারা মামলা করা যাবে না, 39-এর মামলাও করা যাবে। আচ্ছা, টিকা লিখুন। সোলাটিয়াম কত দ্বারা লিখতে হবে? 22 দ্বারা। ফিডিং দ্য গ্রান্ড বাই স্টোফেল 18 দ্বারা। তো এই হলো মোটামুটি প্রশ্নের সমাধান। অনলাইনে যদি কোনো ভাই বোনের প্রশ্ন থাকে, আমি এই যে আনমিউট করে দিচ্ছি, বলেন। কোনো প্রশ্ন আছে? স্যার, আদাব স্যার। আরাম, স্যার বলেন। 4 নং এ স্যার উদাহরণ সহ লিখতে বলছে, প্রত্যেকটার ক্ষেত্রে কি উদাহরণ দিতে হবে 4-এর কতে? নট নেসেসারি, প্রত্যেকটা উদাহরণ দিলে তো আপনি শেষ করতে পারবেন না। স্যার, হ্যাঁ, বলেন। আরে যে লাস্ট প্রশ্নটা বললেন 35 এবং 39 দুইটাই লেখা যাবে, বা যে কোনো একটা, মানে 35 লিখলেও কোনো সমস্যা নাই, যেহেতু স্যার এটা 35 ধারার প্রশ্ন, মানে উদাহরণ থেকে দিচ্ছেন, তো আমরা যদি 35 অ্যাভয়েড করে যদি শুধু 39 কেউ লিখি, তাহলে কি নাম্বার পাবো না কমে আসবে নাম্বারটা তখন? পাবেন, সমস্যা নাই, আপনি ব্যাখ্যা দিতে বললে পারবেন। মানে সবকিছু ব্যাখ্যার উপর নির্ভর স্যার করবে স্যার। জি। হ্যাঁ, স্যার বলেন। বলেন লাকি, আপনার খাতা এখনো দেখি নাই, স্যার বলেন। ওই যে 1 নাম্বার, হ্যাঁ স্যার, ওই যে 1 নাম্বার প্রশ্ন তো আমি ওই পিলির থেকেই জানতাম যে 1 নাম্বার প্রশ্নটা তো 8 নাম মানে 8 ধারা থেকে শুরু, 8 ধারা সম্পূর্ণ লিখতে হবে, 9 ধারা আসবে না স্যার, তাই না? জি আমি তো জি পিলির জি। থেকেই জানি এটা, ওই জন্য আমি 8 ধারাই শুধু লিখেছি, আমি 9 ধারা, অনেকে দেখছি 9 ধারা লিখেছে, কিন্তু আমি 9 ধারা লিখিনি। আমি পিলির থেকে আপনার ওইটা সেট আপ হয়ে গেছে মাথায় যে এটা তো 8 ধারা। জি জি। স্যার এখানে কি 8 ও 9 লিখলে হবে না? জি স্যার। স্যার এক্ষেত্রে কি 9 লিখলে হবে না? ভাই, কাপড় পরার পরে পাগড়ি পরলে সমস্যা নাই, কিন্তু কাপড় ছাড়া পাগড়ি পরলে সমস্যা। 8-9 হলো সেই সময় তো সিস্টেম। পাই না ভাই, সময় তো পাবো না। হ্যাঁ স্যার, আমি আমি একটু বলতে চাচ্ছি। বলেন। সেটা হলো, এই চুক্তি বাতিল ঠিক আছে, কিন্তু চুক্তি যদি সংশোধন হয় তখন আমরা কোন ধারায় যাবো? চুক্তি সংশোধন হলে 31 ধারা ভাই। চুক্তি সংশোধন, দলিল সংশোধন 31 ধারা। স্যার 1 নাম্বার প্রশ্নের আমরা আনসার করছি তো 8 ও 9 দিয়া স্যার। ধন্যবাদ। 8 মেইনলি উত্তর লেখা দরকার বা 8। আর আপনি যদি মন চাই যে 8-এর সাথে সাথে আরো কিছু লিখবেন, এটা তো আপনার জন্য বাড়তি। বুঝতে পারছেন? 9 লিখলে, শুধু 9 লিখলে ভুল হতো, কিন্তু 8-এর সাথে 9 লিখলে তো এটা আপনার সাথে বাড়তি। আপনার বাড়ি একজন বেড়াইতে গেছে, আপনি যদি সারাদিন করে খাওয়ান তাতে সমস্যা নাই, কিন্তু খাওয়াই আবার বদ হজম না হয়ে যায়। মানে বদ হজম বলতে বোঝাচ্ছি যে 8-9 সবকিছু লিখে অন্য প্রশ্ন যায় মিস হয়ে গেল। স্যার আসসালামু আলাইকুম স্যার। আপনারা অনলাইনে কথা বললে দয়া করে কেউ কথা বলবেন না, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, দ্রুত বলেন ভাই। স্যার স্যার ভালো আছেন? ধন্যবাদ স্যার। কালকে কমপক্ষে একটা প্রশ্ন লিখতে যাইয়া আহ, আহ, মানে অনেকটা একটু সময় লাগছে, মাথা অনেক মানে অনেক খাটাইতে হয়েছে। সেটা হলো ওই যে 7 ধারার মামলার এই দণ্ডমূলক আইন কার্যকর করার ক্ষেত্রে আমি শুধু ধন্যবাদ দেওয়ার জন্য স্যার ফোন দিয়েছি, কথা বলতেছি। মানে স্যার এইরকম প্রশ্ন আসলে আমরা যেন বার কাউন্সিলে লিখতে পারি, এর জন্য আমরা লিখতে পারবো স্যার। এর জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার একটা আচ্ছা, কথা বলি স্যার। হ্যাঁ দ্রুত বলেন ভাই, দ্রুত বলেন। স্যার হ্যাঁ বলতেছি স্যার।
স্যার কালকে যে পরীক্ষাটা দিলাম, তো কালকে আমি ঘড়ি ধরেই রাখিছি স্যার, আমি এরকম পরীক্ষা যদি এরকম যদি লিখতে পারি বা এরকম প্রশ্ন যদি আমরা সুনির্দিষ্টতে এমনি কম বেশি আমাদের আছে, এরকম যদি হয় স্যার পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে না আমরা ফৌজদারি ক্লাস শুরু করি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার দুইয়ের খয়ের উত্তরটা স্যার যদি আরেকবার একটু বলতেন স্যার। এই কোশ্চেনটা স্যার আমার প্রথম প্রথম ভাবছিলাম 19 হবে, পরে স্যার বই মিলে দেখি স্যার 24-এ পড়ে গেছে স্যার। এটা দুইয়ের একটু খ বলতেন স্যার। হচ্ছে, আমি অলরেডি বলছি, লেকচার দেখে নিয়ে তারপর আপনি জিজ্ঞেস করতে আরেকবার বলতেছি। কোনো যুক্তিতে প্রতিক্রম দেওয়ার কথা থাকে, প্রতিক্রম দেওয়ার শর্ত থাকলেও সেটা কার্য সম্পাদনে বাধ্য করা যাবে, মানে 20 ধারার মামলা করা যাবে, তারাই বিধান আছে 12 ধারার মামলা করে বাধ্য করা যাবে। স্যার 6-এর খ নম্বর প্রশ্নটা কি স্যার বিভাগে ভাগ করা আছে কিনা আমি কত নাম্বার বললেন? 6-এর খ স্যার। ছয়ের কথা কি হয়েছে বলেন? স্যার এখানে কি প্রশ্ন স্যার দুই ভাগে ভাগ করে দিয়েছেন নাকি একটা প্রশ্ন দিয়েছেন? এখানে স্যার আছে কিনা এটা জানতে চাই, তারপর আবার মুছে দিবেন। স্যার তাহলে আমি একটু বলতে চাচ্ছিলাম স্যার। এখানে হাত স্যার আমাদের স্যার উদাহরণে তো স্যার এই আপনি যে কোশ্চেন করছেন স্যার 24-এ তো স্যার এই উদাহরণটা ওভাবে একটা ঘোরার একটা উদাহরণ আছে স্যার, সেটা তো 24 হিসাবে আসছে স্যার 25-এ বা 24-এর স্যার। রাসেল সাহেব, আপনি জি কি স্যার। প্রশ্ন করেন, কোন জায়গার প্রশ্ন করেন, না বলে হঠাৎ করে মাঝে করলে কেমনে হবে? কোন টপিক সেটা বলেন। স্যার আমি বলতে চাচ্ছিলাম স্যার হলো আপনার এই যে স্যার করিমের নিকট করিম রহিমের নিকট বাড়ি বিক্রয় চুক্তি স্যার। স্যার এই 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 উদাহরণটার সাথে স্যার আমরা দেখছি স্যার ওই যে আপনার 24-এর গয়ের যে উদাহরণটা স্যার অনেকটা একরকমের স্যার। আমি সেই কারণে 24-এর গ মনে করতাম, তার কাছে 24-এর গ দিলে হবে না স্যার? মানে উত্তর আমি বলে দিছি একবার, 24-এর গ দিলেও হবে, 25-এও হবে, যে জিনিস বলছি সেটা নিয়ে বারবার প্রশ্ন করবেন না। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। নতুন কিছু থাকলে সেটা বলেন। খাতা দিয়ে দিছি মেসেঞ্জারে, যারা বেশি পাইছে তাদের খাতাগুলো দেখেন। হাবিব সাহেব বেশি পাইছে 58-50, শাহজাদ পাইছে ভালো, সাদিয়া নূর পাইছে, মেসেঞ্জার থেকে ওদের খাতাগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে লেখা দরকার। তো ঠিক আছে, আমরা ক্লাস শুরু করবো। ধন্যবাদ। আচ্ছা, আমরা ক্লাস শুরু করব, ধন্যবাদ। দেখেন, আচ্ছা, মিন্টু সাহেবের মিউট, একজন লিখছে যে মিন্টু সাহেবের মিউট অপশন নাই। মানে মিন্টু সাহেব ওনার কখনোই মিউট হয় না, উনি হলো নতুন ইউজার, তো ওনার উপর কেউ রাগ হবেন না, উনি আমার কাছ থেকেই 2 দিন আগে সবকিছু সেট আপ করে নিয়ে গেছে, এবং উনি জুম ইউজ করার নতুন ইউজার, এই কারণে হয়তো বা মিউট করতে উনি ঠিকঠাক মতো পারে না। মোকশেদপুরের মিন্টু, জি। জি। আচ্ছা দেখেন, তো আমরা পড়া শুরু করি। আহ 5-এর ক নম্বর প্রশ্নটা সবাই হাতে নেন। ফৌজদারি কার্যবিধি 1898-এর 144 ধারা মোতাবেক কে আদেশ প্রদান করতে পারে এবং কি কি অবস্থায় এই আদেশ প্রদান করা যায়, কতদিন পর্যন্ত এই আদেশ বলবৎ থাকে। তো এই জায়গায় আমাদের 5 নাম্বার যে প্রশ্নটা, এখানে দুইটা ধারাই আলোচনা করছে, একটা হলো 144 আর একটা হলো 145। তো 144 আর 145 আগে একটু সামগ্রিকভাবে আলোচনা করি, তারপরে আমরা উত্তরপত্রের সাথে মিলাবো আর কি। আমরা প্রিলিমিনারি পরীক্ষা থেকে জেনে আসছি যে 144 ধারার মামলা আসলে কেন করে, 144 ধারার কার্যক্রম কখন গ্রহণ করা হয়। যদি কখনো হঠাৎ করে এমন কোনো পরিস্থিতি দেখা দেয় যে দুই পক্ষের মারামারি হওয়ার আশঙ্কা আছে, বা এমন কোনো ঘটনার কারণে আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার আশঙ্কা আছে, যার কারণে জনস্বাস্থ্য নৈতিকতা একটা বিশৃঙ্খল পরিস্থিতির সম্ভাবনা দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট 144 ধারা কার্যক্রম গ্রহণ করে। ধরেন ওই বিএনপিও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ডাকছে, আবার
সমন্বয়কদের দলের নাম কি? এনসিপিও ডাকছে, যেহেতু আওয়ামী লীগ এখন আর না, এই মুহূর্তে উন্ডাই লাগতেছে, তাহলে এই মুহূর্তে এনসিপিও ডাকছে, বিএনপিও ডাকছে। তাহলে এই ক্ষেত্রে যাতে কোনো প্রকার মানে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, এই জন্য আপনার আহ কিসের আদেশ দিতে পারে? 144 ধারা। এখন আবার একজন প্রশ্ন করবে, স্যার মেট্রোপলিটন এলাকায় তো 144 ধারার বিধান প্রযোজ্য না। এটা হলো জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি বলছি। মেট্রোপলিটন এলাকায় প্রয়োগ করবে কে? পুলিশ কমিশনার। আচ্ছা যাই হোক, ধরেন গাজীপুরেই ধরা হলো, গাজীপুরেই ধরা হলো, দুই পক্ষ ডাকতে, তাহলে যাতে এরকম কোনো আহ অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই ক্ষেত্রে 144 ধারার আদেশ দিবে। এবং এই 144 ধারার আদেশ দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই 144 ধারার আদেশ আপনার বলবৎ থাকে একটানা 2 মাস। কতদিন? একটানা বলতে বোঝাচ্ছি এটা যে সর্বোচ্চ দিতে পারে কত? 2 মাস। 2 মাসের পরে এটা বাড়াইতে হইলে বাড়াইতে পারে শুধুমাত্র সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে। এটা কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট বাড়াতে পারবে না। তো আমাদের বিগত সালের পরীক্ষাগুলোতে এই ধরনের প্রশ্ন আসছে যে ম্যাজিস্ট্রেট অমুক জায়গায় এই পরিস্থিতি হয়েছে, 144 ধারা আদেশ দিতে, কিছুদিন পর ম্যাজিস্ট্রেট আবার এই মেয়াদটা বাড়াইছে। এই যে মেয়াদটা বাড়াইছে, এটা কি বৈধ কিনা? এটা কি বৈধ? বৈধ না। 144 ধারার আদেশ কে বাড়াতে পারে? সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে। এবং আপনি মনে রাখবেন যে 144 ধারার আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হলো রিভিশন। কি বলেন? রিভিশন। এবং এই 144 ধারার আদেশ যদি কেউ ভঙ্গ করে, যদি কেউ ভঙ্গ করে, তার বিরুদ্ধে মামলা হবে দণ্ডবিধির 188 ধারা। এবং এই 188 ধারার মামলাটা ওই করবে যে ম্যাজিস্ট্রেটের আদেশ ভঙ্গ করছে, সেই ম্যাজিস্ট্রেটকে বাদী হয়ে 188 ধারা মামলাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করতে। তাহলে তানভীর বলেন তো 144 ধারার আদেশটা, 144 ধারায় কি আছে, কি বললাম এইটুকুর আলোকে বলেন। 144 ধারা হচ্ছে যখন কোনো আইন শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা ভঙ্গের পরিস্থিতি তৈরি হয়, তখন হচ্ছে 144 ধারা জারি করে, এবং হচ্ছে এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট জারি করে। আর এটা বিরুদ্ধে সম্পৃক্ত পক্ষের প্রতিকার হচ্ছে জেলা জজের কাছে রিভিশন। এবং এটা যদি 144 যদি ভঙ্গ করে, সেই ক্ষেত্রে দণ্ডবিধির 188 ধারায়। ধন্যবাদ। ঠিক আছে তানভীর, ধন্যবাদ। এই হলো 144 ধারার কাহিনী। এখন আমরা চলে এসে 145 ধারা। 145 ধারা হলো যে স্থাবর সম্পত্তি নিয়ে, স্থাবর সম্পত্তির দখল নিয়ে, বা স্থাবর সম্পত্তির খাজনা নিয়ে, বা স্থাবর সম্পত্তির জমি পানির সীমানা নিয়ে, এইগুলা নিয়ে যদি কোনো বিরোধের আশঙ্কা থাকে, তাহলে সেই ক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট 145 ধারার আদেশ দিতে পারে। 145 ধারার বাস্তবে যাই হোক না কেন, বইয়ে আছে কিন্তু 145 ধারার মামলা দুইটা ক্ষেত্রে করা যায়। আপনারা কেউ বেদখলের হুমকি দিছে, সেই ক্ষেত্রেও আপনি 145 ধারা মামলা করতে পারেন। আর আপনারা কেউ বেদখল করে ফেলছে, সেই ক্ষেত্রেও আপনি 145 ধারা মামলা জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করতে পারেন। এবং যখন থেকে হুমকি দিল বা যখন থেকে বেদখল করলো, তখন থেকে কতদিনের মধ্যে? 2 মাস। কতদিন বলেন? 2 মাস। এবং একটা জিনিস এখানে খেয়াল করেন, 144 ধারার আদেশ স্বপ্রণোদিত হয়ে দেওয়া যায়, কিন্তু 145 ধারার আদেশ স্বপ্রণোদিত হয়ে দেওয়া যায় না। 145 ধারা অবশ্যই ম্যাজিস্ট্রেটের কাছে কাউকে অভিযোগ করতে হয়। হয় সংক্ষুব্ধ ব্যক্তি অভিযোগ করবে, নাহলে অভিযোগ করবে কে? পুলিশ। বুঝতে পারছেন? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসছে যে অমুককে বেদখলের হুমকি দেওয়া হয়েছে, ফৌজদারি কার্যবিধি অনুসারে তার প্রতিকার কি? 145 ধারার মামলা করা। বা বেদখল করা হয়েছে, প্রতিকার কি? 145 ধারার মামলা করা। কতদিনের মধ্যে? 2 মাসের মধ্যে। এখন শুনেন, বিষয়টা হলো যে নরমালি আমাদের ফৌজদারি মামলার মূল উদ্দেশ্য হলো শাস্তি দেওয়া। যে দণ্ড কোনো অপরাধ করতে তারে কি দিবে? শাস্তি। কিন্তু 145 ধারার মামলায় কিন্তু কাউরে শাস্তি দেয় না, দখল উদ্ধার করে দখল ফেরত দেয়। মানে যদিও এ দেখতে ফৌজদারি মামলা, কিন্তু এর স্বভাব চরিত্র হচ্ছে দেওয়ানি মামলার মতো। এই কারণে বলা হয় যে কোনটি ফৌজদারি কার্যবিধি অনুসারে 145 ধারাকে কেন আধা দেওয়ানি এখতিয়ার বা কোয়াসি জুডিশিয়াল জুরিডিকশন বলা হয়। আধা দেওয়ানি এখতিয়ারের অর্থ কি? ধরেন আমি একটু আপনাদের একটু উদাহরণ দেই। ধরেন দেওয়ানি ফৌজদারি মামলায় কেউ মারা গেলে, বিশেষ করে আসামি মারা গেলে, মামলা কি হয়ে যায়? অ্যাবেট হয়ে যায়, বাতিল হয়ে যায়। কিন্তু দেওয়ানি মামলায় মারা গেলে অ্যাবেট হয় না, পক্ষভুক্ত হওয়ার সুযোগ আছে। ফৌজদারি মামলায় সাজা দেওয়া হয়, দেওয়ানি মামলায় সাজা দেওয়া হয় না, দখল উদ্ধার করা হয়। কিন্তু
145 ধারা মামলায় কোনো সাজার বিধান নাই। 145 ধারায় মামলা হইলে পক্ষভুক্ত হওয়ার সুযোগ আছে। 145 ধারা মামলার ক্ষেত্রে স্থাবর সম্পত্তি দখল ফিরাইয়া দেয়া হয়। ফৌজদারি মামলার কোনো তামাদি মেয়াদ থাকে না, কিন্তু 145 ধারার মামলার কি আছে? তামাদি মেয়াদ আছে, মানে 2 মাসের মধ্যে মামলা না করলে আপনি কোনো প্রতিকার পাবেন না। তো এজন্য বলা যায় যে যদিও মামলাটা একটা কি নেচারের, ক্রিমিনাল নেচারের, বাট এর স্বভাব চরিত্র কি, দেওয়ানি নেচারের। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে যে 145 ধারা মামলা হলো একটা আধা দেওয়ানি এখতিয়ার। তো আপনি যদি না বুঝেন, আমি যে যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো ব্যাখ্যা করবেন যে এই জায়গা পক্ষভুক্ত হওয়ার সুযোগ আছে, তারপরে এখানে দখল তামাদি মেয়াদ আছে, এখানে দখল ফিরিয়াইয়া দেওয়া হয়, বুঝতে পারছেন? এখানে অপরপক্ষ এসে লিখিত জবাব দেয়, ঠিক আছে? তো এই কারণে 145 ধারার মামলার ক্ষেত্রে আবার লিখিত জবাবেরও বিধান আছে। এবং এই 145 ধারা মামলা তাহলে দায়ের করতে হবে কতদিনের মধ্যে? বেদখল হওয়ার 2 মাস। এখন একটা জিনিস দেখেন, নরমালি ফৌজদারি মামলায় ক্রোকের কোনো বিধান নাই। ক্রোকের বিধান আছে বলতে ওই যে যদি আসামি হাজির টাজির না হয় সেই সময় করে ক্রোক, কিন্তু এই জায়গা কিন্তু একটা মামলা চলমান থাকা অবস্থায় আসামি হাজির হইলেও ক্রোক করতে পারে, বুঝতে পারছেন? তো এই হলো মোটামুটি আমাদের 144 আর 145 ধারা মামলার পার্থক্য। আর 145 ধারা মামলা কেন করা হয় বিস্তারিত পড়লাম। আর একটা জিনিস একটু খেয়াল করেন যে 145 ধারায় 2টা সাবসেকশন আমাদের মনে রাখতে হবে। একটা হলো 145-4 আর একটা হলো 145-6। 145-4-এ বলছে যে মামলা করার 2 মাসের মধ্যে আদালত দেখবে যে কে দখলে ছিল, তারে প্রকৃত দখলকারী হিসেবে বিবেচনা করবে, এটাই বলছে 145-4। আর হ্যাঁ, পূর্ববর্তী, জি, মামলা করার পূর্ববর্তী 2 মাসের মধ্যে যে দখল ছিল তারে দখলকারী হিসেবে বিবেচনা করবে। এবং 145-6 বলতেছে যে তারে দখল বুঝাই দিবে এবং বলে দিবে যে যতদিন পর্যন্ত তুমি আইনগত পন্থায় বেদখল না হচ্ছ ততদিন পর্যন্ত তুমি তোমার দখল বজায় রাখবা। এটা হচ্ছে কত? 145-6। তো 145-4 মানে হলো তারা দখলকারী হিসেবে বিবেচনা করতেছে, আর 145-6 হলো যে যতদিন পর্যন্ত তুমি বেদখল না হচ্ছ কোন পন্থায়? আইনানুগ পন্থা। এখন আইনানুগ পন্থা বলতে কি বোঝানো হচ্ছে? দেওয়ানি মামলা। কি মামলা বলেন? দেওয়ানি। তো এই হলো। এখন একটা জিনিস এখানে আমাদের মনে রাখা দরকার যে 145-এর মামলা তাহলে বেদখল হইলেও করা যায়, আবার কি বেদখলের হুমকি দিলেও করা যায়। এবং এখানে আমরা তো বই পড়া শুরু করব, তার আগে একটু বলে রাখি যে 145 ধারার মামলা আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা আছে যে 145 ধারার আদেশ কতদিন বিদ্যমান থাকে। অনেকে বলে 2 মাস। 145 ধারার আদেশ বিদ্যমান থাকে যতদিন পর্যন্ত আইনগত পন্থায় তার বেদখল করা না হচ্ছে। এটা 10 বছর হইতে পারে, 10 দিনও হতে পারে, বুঝতে পারছেন? তা আমরা পড়া শুরু করি। দেখেন, কারো প্রশ্ন থাকলে করবেন, বাট আগে প্রশ্নটা পড়াই নেই, তারপরে প্রশ্ন করেন। আমি এমনি একটু আপনাদের ধারণা দিলাম। ভূমিকা: দাঙ্গা হাঙ্গামা মারামারি রাজনৈতিক ইত্যাদি কারণে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হওয়ার আশঙ্কা থাকলে জেলা বা নির্বাহী ম্যাজিস্ট্রেট 144 ধারায় আদেশ প্রদান করে থাকেন। যিনি 144 ধারা মোতাবেক আদেশ প্রদান করতে পারে, দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 144 1 ধারা অনুযায়ী নিম্নোক্ত ম্যাজিস্ট্রেট 144 ধারার আদেশ দিতে পারেন। কে কে পারে? দেখেন, জেলা ম্যাজিস্ট্রেট পারে, অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করবেন, সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক কি ক্ষমতাপ্রাপ্ত। এই 2 ম্যাজিস্ট্রেটের মধ্যে যে কেউ শান্তি শৃঙ্খলা নিশ্চিত করার জন্য আসন্ন বিপদের ক্ষেত্রে 144 ধারা জারি করতে পারে। এখন আমরা চলে আসি যেসব ক্ষেত্রে কারণে বা উদ্দেশ্যে 144 ধারা জারি করা যায়। নিম্নোক্ত পরিস্থিতিতে 144 ধারা জারি করা যায়: আইনানুগভাবে নিযুক্ত কোনো ব্যক্তি বাধা বিরক্তি বা ক্ষতির আশঙ্কা করলে, মানুষের জীবন স্বাস্থ্য, আন্ডারলাইন করা, নিরাপত্তা বিপন্ন হওয়ার আশঙ্কা থাকলে, দাঙ্গা মারামারির আশঙ্কা দেখা দিলে, জনগণের শান্তিতে ব্যাঘাত ঘটায় এমন কোনো কাজ হতে বিরত রাখার জন্য। তানভীর বলেন তো যে আমাদের ফৌজদারি মামলার ক্ষেত্রে 144 ধারার এই যে বিধান, ফৌজদারি মামলার ক্ষেত্রে তো 144, দেওয়ানি কোন ধরনের অ্যাকশনটা 144 এর মতো? তানভীর বলেন। আপনার হচ্ছে ইনজাংশন জারি করবে। ধন্যবাদ, ইনজাংশন। 144 ধারার যে আদেশ, এটা দেওয়ানি কিসের মতো? নিষেধাজ্ঞার মতো, জি।
প্রিভেন্টিভ অ্যাকশন, মানে এখনো মারামারি ঘটে নাই, এখনো শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় না, যাতে ঘটনাগুলো কি না ঘটে। দেখেন, উপরোক্ত ক্ষেত্রগুলোতে কারণে বা উদ্দেশ্যে 144 ধারা জারি করা যাবে। এই ধারা মূলত অস্থায়ী প্রকৃতির আদেশ, যা শুধুমাত্র খুবই জরুরি পরিস্থিতিতে দেওয়া যাবে। একজন ম্যাজিস্ট্রেট শুধুমাত্র ওইসব ক্ষেত্রে এই অনন্য সাধারণ ক্ষমতা প্রয়োগ করবে যা অন্য কোনো উপায়ে সমাধান করা সম্ভব নয়। আন্ডারলাইন করবেন, অন্য কোনো উপায়ে সমাধান করা কি নয় বলেন, সম্ভব নয়। এখানে উল্লেখিত জরুরি পরিস্থিতি অবশ্যই আন্ডারলাইন করবেন, হঠাৎ উদ্ভব হতে হবে। কিভাবে বলেন, হঠাৎ, এবং এর পরিণতি হবে অত্যন্ত কি মারাত্মক, এবং জরুরি পরিস্থিতির উদ্ভব হলে তৎক্ষণাৎ ব্যবস্থা না নিলে একটি মারাত্মক ক্ষতির কারণ হতে হবে। কোন পক্ষকে আন্ডারলাইন করবেন, অন্যায় সুবিধা প্রদানের লক্ষ্যে এই ধারায় প্রয়োগ করা যাবে না। এখন আমরা চলে আসি, দেখেন যে 144 ধারার আদেশ কতদিন বলবৎ থাকে, ইতিমধ্যে জানি কতদিন থাকে। দেখেন, 144 ধারা জারি করা হলে সর্বোচ্চ 2 মাস পর্যন্ত কার্যকর থাকবে। 2 মাস অতিবাহিত হওয়ার পর 144 ধারা আদেশ বাতিল হয়ে যাবে। এরপরেও যদি পরিস্থিতির উন্নতি না হয় বা স্বাভাবিক না হয়, তাহলে শুধুমাত্র সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা আদেশের সময়সীমা বাড়াতে পারে। ওলি আহাদ বনাম রাষ্ট্র মামলায় এটারে কি লিখবেন, বিচারিক নজির বা উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুসারে বলা হয়েছে যে 2 মাস অতিবাহিত হওয়ার পর ম্যাজিস্ট্রেট কর্তৃক পুনরায় বা পরবর্তী আদেশ অবৈধ। এই 2 মাসের বেশি এরূপ আদেশ দেওয়া এখতিয়ার বহির্ভূত, এভাবে মেয়াদ বাড়ানো যাবে না। এখন আমরা চলে আসি 144 ধারা অমান্যের শাস্তি। 144 ধারা অমান্য করলে তা পেনাল কোড 1860 এর 188 ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, অর্থাৎ 144 ধারার অধীনে প্রদত্ত কোনো আদেশ অমান্যকারীদের দণ্ডবিধির 188 ধারা মোতাবেক শাস্তি প্রদান করা যাবে, তবে তা জেলা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত দণ্ড প্রয়োগ করতে পারবে না। মানে ভঙ্গ করলেই যে জেলা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যে শাস্তি দিবে বিষয়টা কিন্তু তা না, বরং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বা জেলা ম্যাজিস্ট্রেটকে বাদী হয়ে মামলা করতে হবে। কোথায়, বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে। মোবাইল কোর্টের মাধ্যমে কিন্তু সাজা দিতে পারবে না, যে ভঙ্গ করছো সাথে সাথে সাজা, এই বিধান কিন্তু এই জায়গা নাই। ফৌজদারি কার্যবিধির 2য় তফসিলের 8ম কলাম অনুসারে যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই অপরাধের বিচার করতে পারবে, কোন জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো 144 যেটা পড়লাম, এই ধারা এখানে একটু ইটা লেখেন, 144 ধারার বিরুদ্ধে প্রতিকার হলো রিভিশন, একটি স্টার দিয়ে লেখেন। 144 ধারার বিরুদ্ধে প্রতিকার কি বলেন, রিভিশন। দায়রা জজের কাছে রিভিশন। এই 144 নিয়ে অনলাইন অফলাইনে কোনো প্রশ্ন থাকলে করেন। অনলাইনের ভাই বোনেরা, অফলাইনে যারা আছেন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, করেন। আচ্ছা, আমি একটা করি অনলাইনে। লাকি বিশ্বাস শুনতে পাচ্ছেন? জি স্যার। লাকি বিশ্বাস বলেন যে 144 ধারার আদেশ কোন কোন পরিস্থিতিতে দেওয়া হয়, আপনি একটা বাস্তব উদাহরণ দেন। স্যার, বাস্তব উদাহরণ যেটা হচ্ছে দাঙ্গা মারামারি, এটার যদি কোনো আশঙ্কা থাকে বা সেই কারণে যদি হচ্ছে আমাদের এই যে জীবনমান যদি হচ্ছে শান্তি শৃঙ্খলার মানে নষ্ট হওয়ার যদি আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে 144 ধারা জারি করতে পারে। আশঙ্কা থাকতে হবে নাকি? যদি শান্তি হ্যাঁ জি শৃঙ্খলা স্যার। ভঙ্গ হয়ে যায় তাহলে কি 144 জারি করবে? ভঙ্গ হলে তো না মামলাই স্যার, করবে। আশঙ্কা থাকতে হবে। আচ্ছা, ধন্যবাদ। এখন আপনাদের একটা কথা বলি, সেটা হলো যে আমাদের এই যে কিছুদিন আগে 5ই আগস্টের আগে মানে সরকার থাকা অবস্থায়, আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় যে কারফিউ জারি করছিল, মনে আছে? কারফিউ জারি করে কোন আইনের অধীন জানেন? এটা বলে দিছিলাম, অনেকে আপনারা জানেন যে কারফিউ বোধহয় 144 ধারাই কারফিউ। অ্যাকচুয়ালি 144 ধারা কিন্তু কারফিউ না, হলো স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 এর 24 ধারায় আছে কারফিউ জারি করে, সান্ধ্য আইন। কারফিউ এর শাস্তি হচ্ছে 1 বছর, বুঝছেন? তাহলে কারফিউ কিন্তু ফৌজদারি কার্যবিধির 144 ধারা না।
আর কারো প্রশ্ন আছে? স্যার এসএসসি পরীক্ষার সময় যে ওই এলাকাটাতে যেটা থাকে ওইটা কি স্যার 144 ধারা থাকে না এসএসসি পরীক্ষার পরীক্ষার সময় কেন্দ্রে? জানা নাই। পরীক্ষার কেন্দ্রের আশেপাশে স্যার যেভাবে মানে ইয়ে করা থাকে না, এখানে মানুষজন চলাফেরা করতে পারে না। জি, আচ্ছা আমরা 5-এর খতে চলে আসি। দেখেন, 5-এর খ নাম্বার প্রশ্নটা আগে আমরা পড়ে আসি। ফৌজদারি কার্যবিধির 145 ধারার বিধান মতে প্রসিডিং রুজু করার অপরিহার্য শর্ত কি কি? মানে 145 ধারার মামলা দায়েরের অপরিহার্য কি শর্ত কি কি? তারপরে দেখেন, ফৌজদারি কার্যবিধির 144 এবং 145 ধারার পার্থক্য নির্ণায়ক বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন। আগে আমরা এই উত্তরটুকু পড়ে আসি। দেখেন, 5-এর খ, স্থাবর সম্পত্তি সংক্রান্ত শান্তিভঙ্গের আশঙ্কা থাকলে ফৌজদারি কার্যবিধি 1898 এর 145 ধারার বিধান মোতাবেক জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারেন। এরপরে আমরা চলে আসি, যিনি আদেশ দিতে পারেন। আপনাদের একটা টিপস দিই, সেটা হলো যে আপনারা ধরেন এই যে যে একটা পয়েন্ট আছে, যিনি আদেশ দিতে পারেন, এই জায়গায় এইটুক লিখে আপনার একটা আন্ডারলাইন করে দিবেন। মানে আন্ডারলাইন অবশ্যই ওই রঙিন কলম দিয়ে না, কিন্তু কালো কলম দিয়ে। জি, রঙিন কলম দিয়ে দিলে কপালও রঙিন হয়ে যাবে। দেখেন, স্থাবর সম্পত্তির দখল নিয়ে বিরোধের ফলে শান্তিভঙ্গের আশঙ্কা থাকলে ফৌজদারি কার্যবিধির 145-এর 1 ধারা অনুযায়ী প্রয়োজনীয় আদেশ দিতে পারে। কে পারে? জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উপরে উল্লেখিত যে কোনো একজন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশ দিতে পারেন। এখন আমরা 145 ধারার মামলার শর্তে চলে আসি। শর্ত, 145 ধারার অধীন প্রসিডিং এর প্রয়োজনীয় উপাদান বা অপরিহার্য শর্ত কিন্তু একই, উপাদানও যা অপরিহার্য শর্ত তাই। প্রথমে দেখেন, পক্ষদ্বয়ের মধ্যে বিরোধ থাকবে। বিরোধের বিষয় হবে, আন্ডারলাইন করবেন, জমি, পানি, দালান, বাজার, মৎস্য খামার, ফসল, ভূমি, অন্যান্য উৎপাদিত দ্রব্য, সম্পত্তির খাজনা বা মুনাফার দখলকে কেন্দ্র করে। তারপরে দেখেন, বিরোধের খবর ম্যাজিস্ট্রেট, পুলিশ রিপোর্ট বা অন্য কোনো ভাবে পেয়েছে, মানে ম্যাজিস্ট্রেট বরাবর পৌঁছাইতে হবে, পুলিশের মারফত অথবা অন্য কোনো মারফত। বিরোধের কারণে শান্তিভঙ্গ হবে এই মর্মে ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হবেন। বিরোধ অবশ্যই সংবাদপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের, আন্ডারলাইন করবেন, স্থানীয় এখতিয়ারের মধ্যে হতে হবে। স্থানীয় এখতিয়ার মানে বুঝেন? গোপালগঞ্জে ঘটনা ঘটলে গোপালগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে বলতে হবে, অন্য কোনো জায়গার ম্যাজিস্ট্রেটের কাছে বললে হবে না। কি তানভীর, দ্বিমত আছে? দেখেন, ম্যাজিস্ট্রেট বলতে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত, বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বোঝাবে। তাহলে এই জিনিসগুলা কিন্তু আপনি যদি বারবার পড়েন, এগুলো মুখস্থ করার দরকার নাই। আমি আপনাদের একটু বুঝাই। এই যে বারবার প্রতি সপ্তাহে পরীক্ষা, বা এই যে আপনাদের বারবার বলা হচ্ছে লেখার জন্য, এর একমাত্র উদ্দেশ্য কি জানেন? এর উদ্দেশ্য হলো যাতে আপনি নিজ থেকে 2-4 কথা লিখতে পারেন। মানে মুখস্থ তো করেই যাবেন, কিন্তু মুখস্থ ছাড়াও যাতে ওই জিনিসটার নাম শুনলে নিজের ভাষায় যাতে 2-1 কথা লিখতে পারেন। বুঝছেন? দেখেন, উল্লেখিত শর্ত বা উপাদান বিদ্যমান থাকলে 145 ধারার অধীন প্রসিডিং রুজু করা যাবে। এবং যারা মুখস্থ করতে পারেন না, আমি আপনাদের কোনোদিনই মুখস্থ করতে বলি নাই। আপনাদের মূল যে জিনিসটা সেটা হলো ধারা ঠিক রেখে আপনার নিজের ভাষায় ওই জায়গায় মূল ভাষাটা লিখে দিয়ে আসবেন। আল্লাহর রহমতে 50 পাবেন, পাস করে যাবেন। 80 দরকার আছে কারো? 80 দরকার নাই। দেখেন, আচ্ছা দেখেন, বিরোধ সম্পর্কে জানার পর ম্যাজিস্ট্রেটের করণীয় বা যেসব আদেশ দিতে পারেন। ধরেন আপনি যখন একটা বিরোধ সম্পর্কে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানলো, তখন তিনি আসলে কি আদেশ দিতে পারেন এটা একটু করি। দেখেন, 145 ধারায় ম্যাজিস্ট্রেটের এখতিয়ার অনন্য সাধারণ ক্ষমতা, এটা অন্যান্য সাধারণে কেটে অনন্য সাধারণ, নয় জফলা আকারটা হবে না, অনন্য হবে।
বা প্রথম নয় জফলাটা হবে না, অনন্য। স্বরে অ ন নয় জফলা, অনন্য। বুঝেন নাই? স্বরে অ ন নয় জফলা, বীথিকার পাশে তাকাতেই হবে। মানে আমি যত যাই জীবনে বলি না কেন, পাশের জন কি রাখলো এটা দেখতেই হবে। আমি তো আপনার কথা শুনতেছিলাম। বাচ্চা এসে কি বাচ্চা দেখলি একদম নকল দেখতেছে, দেখে দেখতেছে সে আর একজন আবার তারটা দেখছে, এমনি দেখে এমনি করছে কি হয়েছে খালি কাটি আমারও কাটা লাগতেছে। আমাকে যে কাটছিল। আচ্ছা দেখেন, তো অনন্য সাধারণ ক্ষমতা, এই ক্ষমতা সবসময় প্রয়োগ করা যাবে না বা পারবে না। ম্যাজিস্ট্রেট যদি এই ধারার অধীন বিরোধ দ্বারা শান্তিভঙ্গের ব্যাপারে সন্তুষ্ট হন তখন এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ধারা আন্ডারলাইন করবেন 145-এর 1 অনুযায়ী ম্যাজিস্ট্রেট তখন বিরোধী ব্যক্তিদের ব্যক্তিগতভাবে বা অ্যাডভোকেটের মাধ্যমে উপস্থিত হতে এবং নিজেদের দাবি সম্পর্কে আন্ডারলাইন করবেন, লিখিত বক্তব্য উপস্থাপনের লিখিত আদেশ দিবেন। একটা জিনিস এখানে খেয়াল করেন, আমরা ফৌজদারি মামলা কিভাবে দায়ের করব সামনে পড়বো। ফৌজদারি মামলায় নালিশির মাধ্যমে হোক বা এজাহারের মাধ্যমে হোক আসামি কিন্তু কোনো লিখিত কোনো কিছু সাবমিট করে না, এগুলা লিখিত সাবমিট করে দেওয়ানি মামলায় আর্জির প্রেক্ষিতে দেয় লিখিত জবাব। কিন্তু এটা ফৌজদারি মামলা হলেও প্রতিপক্ষ এসে আবার একটা কি দিবে, জবাব দিবে। তার মানে মামলা ফৌজদারি, বাট এর স্বভাব চরিত্র কিসের মতো, দেওয়ানির মতো। তারপরে দেখেন ধারা 145-এর 3 অনুযায়ী উক্ত আদেশের একটি নকল, আন্ডারলাইন করবেন, সমন জারির মতো করে কি করবে, জারি করবে, এবং আদেশের একটি নকল বিরোধী বস্তুর কাছাকাছি প্রকাশ্য স্থানে লটকিয়ে দিবে, লটকিয়ে। তো এখন আপনাদের যাদের এই যে দেখেন আমরা এই জায়গায় 145-এর 1 পড়বো, 3 পড়বো, 4 পড়বো, 6 পড়বো, যাদের এই সাবসেকশন গুলো মনে থাকে না তারা লিখবেন যে 145 ধারার আলোকে নিম্নলিখিত পদক্ষেপ ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে পারে, তারপরে স্টার দিয়ে দিয়ে লিখে দিবেন। বুঝতে পারছেন? কিন্তু সাবসেকশন উল্লেখ করতে গিয়ে ওলট পালট করার চেয়ে স্টার দিয়ে দিয়ে লেখা ভালো। বুঝাইতে পারি নাই বোধহয়? আপনার এইভাবে লিখলেই হবে যে 145 ধারায় নিম্নলিখিত পদক্ষেপ ম্যাজিস্ট্রেট নিতে পারে, তারপর স্টার দিয়ে দিয়ে লিখে গেলেন, এই জায়গায় সাবসেকশন উল্লেখ করার প্রয়োজন নাই। ধারা 145-এর 4 অনুযায়ী ম্যাজিস্ট্রেট পক্ষ সময়ের লিখিত বক্তব্য যথাযথভাবে পরীক্ষা করবেন, সাক্ষ্য গ্রহণ করে ঠিক করবেন যে বর্তমানে কোন পক্ষ উক্ত জমির দখলে আছে। এবং এটা 145-এর 4 ভিভিআই ভাই, 145-এর 4 অনুযায়ী ম্যাজিস্ট্রেট লিখিত বক্তব্য যথাযথভাবে পরীক্ষা করবেন এবং সাক্ষ্য গ্রহণ করে ঠিক করবেন যে বর্তমানে কোন পক্ষ জমির দখলে আছে এবং আগে কে ছিল। যদি ম্যাজিস্ট্রেট দেখতে পান যে, আন্ডারলাইন করবেন, আদেশের পূর্ববর্তী 2 মাসের মধ্যে, কতদিনের মধ্যে, 2 মাসের মধ্যে কোন পক্ষকে বলপূর্বক অন্যায়ভাবে বেদখল করা হয়েছে, তখন ম্যাজিস্ট্রেট উক্ত দখলকৃত পক্ষকে দখলদার বলে ঘোষণা। তাহলে 2 মাসের মধ্যে যারা বেদখল করছে তারে দখল ফিরাই দিবে, এই কথাটা আছে 145-এর কততে, মানে দখল ফিরাই দিবে বলে নাই, মানে দখলদার বলে ঘোষণা দিবে, এটা আছে 145-এর 4। ধারা 145-এর 6 অনুযায়ী ম্যাজিস্ট্রেট যদি দেখেন বর্তমানে যে পক্ষ দখলে আছে তাকে দখলকার বলে গণ্য করা উচিত, তখন ম্যাজিস্ট্রেট ঘোষণা দিবেন যে আইনগত যে যে যথাযথ আইনগত পদ্ধতি দ্বারা উচ্ছেদ না করা পর্যন্ত উক্ত ব্যক্তি দখলে থাকবেন এবং তিনি দখলের অধিকারী, তার দখলে ব্যাঘাত ঘটানো নিষিদ্ধ। এখানে একটু এ জায়গায় সংক্ষেপে লেখা, তো এ জায়গায় দুই প্রকারের জিনিস আছে। এক, ধরেন এইভাবে চিন্তা করেন যে বীথিকারে উচ্ছেদের হুমকি দিছে আরিফ সাহেব, এখনো উচ্ছেদ করে নাই, তাহলে বীথিকা এই মুহূর্তে কি মামলা করবে? 145। 145-এর মামলা করলে 145-এর 4-এ ম্যাজিস্ট্রেট যদি দেখে যে পূর্ববর্তী 2 মাসের মধ্যে বীথিকাই দখলে ছিল, তাহলে বীথিকারই দখলকার হিসেবে কি করবে, বিবেচনা করবে 145-এর কত 4, এবং তারই দখলকারী হিসেবে ঘোষণা করবে 145-এর কত 6। বুঝেন কিনা? এটা হলো একটা। আর একটা একটু কল্পনা করেন যে আরিফ দলবল নিয়ে বীথিকারে বেদখল করছে, করার পরে বেদখল হওয়ার পরের দিনই বীথিকা যে 145 ধারা মামলা করছে, করার পরে এখন ম্যাজিস্ট্রেট তদন্ত করে যদি দেখে যে সর্বশেষ 2 মাসের মধ্যে বীথিকারে অন্যায়ভাবে বেদখল করা
হয়েছে, তাহলে কারে দখলকারী হিসেবে বিবেচনা করবে? বিথিকারে। কততে? 145-এর 4। এবং বিথিকারেই তার দখল ফিরাই দিবে এবং বলবে যে যতদিন পর্যন্ত আইনগত পন্থায় বেদখল না হচ্ছে ততদিন পর্যন্ত তুমি এই জায়গায় থাকবা। এটা কত? 145-এর 6। এটা কিন্তু দুইটা জিনিস, এক হলো বেদখল হইছেন কখনো, আর কখনো কি বেদখল হন নাই কিন্তু কি দেওয়া হয়েছে, হুমকি ধামকি দেওয়া হয়েছে। বুঝেন কিনা? আচ্ছা, এখন প্রশ্ন উঠে যায় যে তানভীর বলেন তো, তাহলে আমরা দেওয়ানি মামলা না কইরা 145 ধারা মামলা কেন করলো? এই বিষয় তো দেওয়ানি মামলাও করা যায়। দেওয়ানি মামলাতে তো দেখতে পেতে অনেক সময় লাগবে, তো 145 হচ্ছে দ্রুত প্রতিকার পাওয়া যায়। ধন্যবাদ। তো এটা হচ্ছে, যারা ফুটবল খেলা দেখছেন, বিভিন্ন স্পোর্টস দেখছেন, দেখবেন যে ব্যথা পাওয়ার পরে ওই যে ম্যাজিক স্প্রে করে, ম্যাজিক স্প্রে করলে তাৎক্ষণিকভাবে ওই ব্যথাটা অনুভূত হয় না, কিন্তু ওই খেলা শেষ হয়ে যাওয়ার পরে তার কিন্তু অস্ত্রোপচার করা লাগবে বা যা করা লাগে। তার মূল যে চিকিৎসা এটা কিন্তু দেওয়ানি মামলাই। আর এটা হলো কি চিকিৎসা? ওই তাৎক্ষণিক কোনো রিলিফ পাওয়ার জন্য তাৎক্ষণিক চিকিৎসা। আচ্ছা, কোর্ট ফি নরমালি যা দেওয়া লাগে তাই, ওইভাবে দেওয়ানির মতো দেওয়া লাগে না। দেখেন 10 টাকা। আচ্ছা দেখেন, 145 ধারার কার্যধারা চলমান অবস্থায় আন্ডারলাইন করবেন, কোন পক্ষ মারা গেলে, কোন পক্ষ মারা গেলে মৃত ব্যক্তির প্রতিনিধিকে পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন। ফৌজদারি মামলায় বাদী মারা গেলে মামলা অ্যাবেইট হয় না, পক্ষভুক্ত হতে পারে। কিন্তু কোন জায়গায় পক্ষভুক্ত হতে পারে তেমন ফৌজদারি কার্যবিধির কোন জায়গা নাই। উচ্চ আদালতের নজিরে আছে পক্ষভুক্ত হওয়ার সুযোগ আছে, কিন্তু ফৌজদারি মামলায় আসামি মারা গেলে মামলা কি হয়ে যাবে? অ্যাবেট হয়ে যাবে। কিন্তু দেওয়ানি মামলায় বাদী হোক বিবাদী হোক কেউ মারা গেলে অ্যাবেট হবে না। তো এটা যদিও ফৌজদারি মামলা, এই জায়গাও বাদী বিবাদী মারা গেলে মামলা অ্যাবেট হবে না, পক্ষভুক্ত হওয়ার সুযোগ আছে। তারপরে দেখেন, বিরোধের বিষয়বস্তু কোনো ফসল বা দ্রুত পচনশীল হলে তা যথাযথ হেফাজত বা বিক্রয়ের আদেশ দিবেন। তাহলে এই পর্যন্ত যতটুকু পড়লাম এটা কতটুকুর উত্তর? আমরা আবার একটু প্রশ্নে যাই। দেখেন, ফৌজদারি কার্যবিধির 145 ধারার বিধান মতে প্রসিডিং রুজু করার অপরিহার্য শর্ত কি? এই অপরিহার্য শর্ত বললে ওই শর্ত বা উপাদান তো লিখবই, তার সাথে সাথে 145-এ যা যা আছে এইটুকু কি লিখতে হবে। তা আপনি যদি মনে না থাকে, সাবসেকশন মনে না থাকলে সমস্যা নাই, আপনি স্টার দিয়ে দিয়ে লিখবেন যে অবশ্যই তার কাছে কেউ অভিযোগ জানাবে, ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ জানাবে, হয় পুলিশ রিপোর্টের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে। তারপরে উভয় পক্ষ হাজির হয়ে তারা তাদের লিখিত বক্তব্য উপস্থাপন করবে। তারপর ম্যাজিস্ট্রেট বিষয়টা অনুসন্ধান করে যদি দেখেন যে পূর্ববর্তী 2 মাসের মধ্যে কাউকে বেদখল করা হয়েছে, তাহলে তাকেই প্রকৃত দখলকারী হিসেবে কি করবে? বিবেচনা করবে এবং তারে দখলকারী হিসেবে ঘোষণা করে তার দখল ফিরিয়ে দিবে যতদিন পর্যন্ত আইনগত পন্থায় বেদখল করা না হচ্ছে। কেউ মারা গেলে পক্ষভুক্ত আর কি আছে? এই তো। এখন আমরা একটু চলে আসি 144 আর 45-এর মধ্যে পার্থক্য দেখেন। আচ্ছা দেখেন, উৎপাদ বা আসন্ন বিপদ সংক্রান্ত জরুরি ক্ষেত্রে 144 ধারার আদেশ দেওয়া হয়। অপরদিকে স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধের কারণে শান্তি ভঙ্গের আশঙ্কা 145 ধারার আদেশ দেওয়া হয়। 2 নম্বরে আসেন, সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্যতা 144 ধারা স্থাবর এবং অস্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রেই প্রযোজ্য। অপরদিকে 145 ধারা শুধুমাত্র কি স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে দেখেন, আদেশের কার্যকাল সরকার গেজেট দ্বারা ভিন্ন কিছু নির্দেশনা না দিলে 144 ধারার আদেশ 2 মাসের বেশি বলবৎ থাকে না। অপরদিকে প্রকৃত দখল নির্ধারিত না হওয়া পর্যন্ত 145 ধারার আদেশ কি থাকে? বহাল থাকে। তাহলে আমাদের মাঝে অনেকের ভুল ধারণা, অনেকেই বুঝেন যদি জিজ্ঞাসা করা হয় যে 145 ধারার আদেশ কতদিন বলবৎ থাকে, অনেকেই বলবে 2 মাস, বাট অ্যাকচুয়ালি কি 2 মাস? না, অ্যাকচুয়ালি 2 মাস
না। তারপরে দেখেন বক্তব্য পেশ, 144 ধারার আদেশের পূর্বে কেউ বক্তব্য পেশ করতে পারে না। পক্ষান্তরে 145 ধারার আদেশের পূর্বে উভয় পক্ষকে বক্তব্য পেশ করার কি দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়, একতরফা আদেশ। 144 ধারার আদেশ একতরফা ভাবে দেওয়া যায়, অন্যদিকে 145 ধারার আদেশ একতরফা ভাবে দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। ক্রোক বা রিসিভার, আমরা ক্রোক রিসিভারের বিধানটা একটু পরে আসতেছি। দেখেন 144 ধারায় ক্রোক করা বা রিসিভার নিয়োগের কোনো বিধান নাই। পক্ষান্তরে 145 ধারায় ক্রোক বা রিসিভার নিয়োগ সংক্রান্ত কি আছে, বিধান আছে। তারপরে প্রযোজ্যতায় যদি আসি, যে ফৌজদারি কার্যবিধির 144 ধারা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য নয়, পক্ষান্তরে 145 ধারা মেট্রোপলিটন এলাকায়ও প্রযোজ্য। তারপরে দেখেন পরিধি, 144 ধারার পরিধি অনেক বেশি, পক্ষান্তরে 145 ধারা পরিধি কি বলেন, সীমিত। আমরা যদি প্রশ্নে এইভাবে আসে, এইভাবে আসতে পারে যে ম্যাজিস্ট্রেট যদি দখল নির্ণয় অসমর্থ হন, তাহলে কোনো পক্ষ যদি দখলে না থাকে তাহলে ম্যাজিস্ট্রেট কি করবে? ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ আসছে 145 ধারা, এখন উনি অনুসন্ধান করে দেখলেন যে কেউই 2 মাসের মধ্যে কেউই দখলে ছিল না, বা ম্যাজিস্ট্রেট কে দখলে ছিল এটা নির্ধারণ করতে পারতেছে না, তাহলে ম্যাজিস্ট্রেট কি করবে? দেখেন ম্যাজিস্ট্রেট যদি দখল নির্ণয়ে অসমর্থ হন বা কোনো দখলে না থাকলে সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর বা মৌখিক ও তালিলিক সাক্ষ্য পর্যালোচনা করার পর ম্যাজিস্ট্রেট যদি বিবাদমান পক্ষদ্বয়ের মধ্যে বিরোধীয় বিষয় আন্ডারলাইন করবেন, কার দখলে আছে তা নির্ণয় করতে ব্যর্থ হন, কার দখলে আছে এটা নির্ণয় করতে কি হন, ব্যর্থ হন, বা কোনো পক্ষই যদি দখলে না থাকে তখন আন্ডারলাইন করবেন 146-এর 1 অনুযায়ী ম্যাজিস্ট্রেট উক্ত বিরোধীয় বিষয় প্রয়োগ করবেন। যদি 1 মনে না থাকে সরাসরি লিখবেন কত, 146 ধারা অনুসারে কি করবেন, প্রয়োগ করবেন। রুবেল, প্রয়োগ মানে কি? প্রয়োগ মানে কি? সরকারি হেফাজতে নিয়ে নিবে নাকি? দেখেন যখন একটি এখতিয়ার সম্পন্ন আদালত উক্ত সম্পত্তিতে পক্ষদ্বয়ের মধ্যে থেকে প্রকৃত দখলদার নির্ধারণ করতে পারবে, তখন ম্যাজিস্ট্রেট কোক প্রত্যাহার করবেন। যদি ম্যাজিস্ট্রেট নির্ধারণ করতে পারে যে এই সম্পত্তির দখলদার আরিফ নাকি বিথিকা, নির্ধারণ করতে পারলে তারপরে ক্রোক কি করবে, প্রত্যাহার করবে। তবে ক্রোক করার পূর্বে ম্যাজিস্ট্রেটকে এই মর্মে সন্তুষ্ট হতে হবে যে ক্রোক না করলে শান্তিভঙ্গ হতে পারে। শান্তিভঙ্গের আশঙ্কা না থাকলে ক্রোক করার প্রয়োজন নাই। বিরোধীয় বিষয়ে ক্রোক করার পর ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করলে রিসিভার নিয়োগ দিতে পারে। নরমালি ক্রোক যখন করে, এখন ক্রোক করার পর ম্যাজিস্ট্রেট তো ওই জায়গায় চেয়ার নিয়ে বসে থাকবে, পাহারা দিবে না, ওই সম্পত্তি দেখাশোনার জন্য তো একজন ব্যক্তির দরকার, তাহলে ক্রোক করার পর কি নিয়োগ দিতে পারে, রিসিভার। পূর্বে যদি দেওয়ানি আদালত রিসিভার নিয়োগ দিয়ে থাকে তখন ম্যাজিস্ট্রেট রিসিভার নিয়োগ দিতে পারবে না। যদি বিরোধীয় বিষয় কোনো ফসল বা দ্রুত পচনশীল হয় তা যথাযথ হেফাজত বা বিক্রয়ের ব্যবস্থা করবেন। তাহলে আরিফ সাহেব বলেন যে 145 ধারার মামলার ক্ষেত্রে কখন ম্যাজিস্ট্রেট কোনো সম্পত্তি ক্রোক করে? 145 ধারার মামলা যখন আমরা করি তখন দেখা গেল যে 2 পক্ষের মধ্যে ওই ওই যে ধানটা হয়েছে, ধান তো হেভি ধান হয়েছে, ওই পক্ষের মাথা খারাপ। হ্যাঁ, এখন এও দল বলের লোক নিয়ে গেছে, ও দল বলের লোক নিয়ে গেছে। ও লোক নিয়ে যাওয়ার পরে কোর্টে যে এসে বাদী পক্ষে অ্যাপ্লাই করছে যে স্যার এই ধান নিয়ে কাজটা বেঁধে শুরু হয়ে গেছে, এখন তার আমাদের অ্যাপ্লিকেশনটা মঞ্জুর করতে মন যায়। হ্যাঁ, তখন উনি ওই অ্যাপ্লিকেশনটা মঞ্জুর করে ওখানে স্যার ওই পুরোকের নির্দেশ দেবেন। পুরোকের নির্দেশ দেওয়ার পর যদি দেয় কি দেয় ধান না, এটা হলো তরমুজ পচনশীল, তখন আবার ওইটা আচ্ছা, ধন্যবাদ। দেখেন বিরোধীয় বিষয় নিয়ে শান্তিভঙ্গের কারণ না থাকলে, এটা দেখেন বিরোধীয় বিষয় নিয়ে যদি শান্তিভঙ্গের কারণ না থাকে
সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে বর্তমান মামলায় ভূমি নিয়ে শান্তিভঙ্গের কোনো আশঙ্কা নেই, তখন 145-এর 5 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট তার সমস্ত আদেশ বাতিল করবেন। যদি ম্যাজিস্ট্রেট দেখেন যে প্রকৃতপক্ষে কোনো শান্তিভঙ্গের আশঙ্কা নাই, তাহলে কি করবে? সমস্ত আদেশ কি করবে? বাতিল করবে এবং পরবর্তী সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করবেন। ম্যাজিস্ট্রেট যদি 145-এর 4 ধারার অধীন বিরোধীয় বিষয় প্রয়োগ করে থাকেন, তাহলে 146-এর 1 ধারায় উক্ত প্রয়োগ প্রত্যাহার নেবেন। এখন আপনাদের জন্য একটু অদ্ভুত লাগতে পারে যে একটু আগে প্রয়োগ করলাম 146-এ, আবার এই জায়গা ক্রোকের কথা বলছে কত? 145-এ। সো আপনি ধারাগুলো যদি আইডেন্টিফাই না করতে পারেন, এমনি জাস্ট বলবেন যে ম্যাজিস্ট্রেট যদি দেখে শান্তিভঙ্গের আশঙ্কা না থাকে, তাহলে 145 ধারা মানে 146 ধারায় যে ক্রোক আদেশ দিছিল সেটা প্রত্যাহার করতে পারে। এইটুকুই বললেন, এত স্পেসিফিক করার দরকার নাই। বুঝতে পারছেন? এইটুক তো মনে থাকবে যে শান্তিভঙ্গের আশঙ্কা না থাকলে ক্রোক আদেশ কি করতে পারে? প্রত্যাহার করতে পারে। আপনি আপাতত এটা মনে রাখেন যে ক্রোকও করে 46-এ, প্রত্যাহারও করে 46-এ। 45-এ ক্রোক করা যায়, বাট যদি মনে না থাকে বলবেন যে ক্রোকও করে 46-এ, প্রত্যাহারও করে 46-এ। আচ্ছা, এখন যদি প্রশ্ন আসে, এই যে দেখেন যে ধারা 145 ও প্রায় দেওয়ানি এখতিয়ার। প্রায় দেওয়ানি এখতিয়ার মানে হলো কোয়াসি সিভিল জুরিসডিকশন। এই প্রশ্ন যদি আসে, মানে এইভাবে প্রশ্ন আসলো, ইনভার্টেড কমার মধ্যে আছে যে 145 ধারার মামলা হলো প্রায় দেওয়ানি এখতিয়ার, ফৌজদারি কার্যবিধির প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। তখন এই যে আমার এই জায়গা যে উত্তর আছে, এই জায়গা উত্তর লিখলে কিন্তু হায়েস্ট পাবেন 3 থেকে 4, তাও পাবেন না। ধরেন প্রশ্নের মার্ক হচ্ছে 10, তাহলে আমার কিভাবে লেখা উচিত? এখন আবার বলবেন যে তা উত্তর যদি নাই পাবো, তাহলে আপনি এই জায়গায় চুপ দিয়েছেন কে? পুরোই দিতেন। আচ্ছা শুনেন, বিষয়টা হচ্ছে এরকম যে আপনি আগে 145 ধারা কি লিখবেন, 145 ধারা আদেশ কে দিতে পারে লিখবেন, শর্ত সম উপাদানগুলো লিখবেন। উপাদানগুলো লেখার পরে আপনি তুলনা করবেন যে একটা দেওয়ানি মামলায় পক্ষভুক্ত হওয়ার সুযোগ আছে, ফৌজদারি মামলায় পক্ষভুক্ত হওয়ার সুযোগ নাই, কিন্তু 145 ধারা মামলায় ফৌজদারি হওয়া সত্ত্বেও এই জায়গা কি পক্ষভুক্ত হওয়ার সুযোগ আছে। বুঝেন কিনা? দেওয়ানি মামলায় কোনো সাজা স্টার দিয়ে দিয়েও লিখতে পারেন, দেওয়ানি মামলায় কোনো সাজা হয় না, পক্ষান্তরে ফৌজদারি মামলায় সাজা হয়। কিন্তু এখানে ফৌজদারি মামলা হওয়া সত্ত্বেও এই জায়গায় দেওয়ানি মামলার মতো স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের বিধান আছে। আচ্ছা, তারপরে আপনি বলতে পারেন যে পক্ষভুক্ত, যে মারা যাওয়ার কথা বলছি নাকি? মারা যাওয়ার কথা বলি না এখনো। দেওয়ানি মামলায় মারা গেলে পক্ষভুক্ত হওয়ার সুযোগ আছে, কিন্তু ফৌজদারি মামলায় আসামি মারা গেলে মামলা অ্যাবৈধ হয়ে যায়। কিন্তু এটা ফৌজদারি মামলা হওয়া সত্ত্বেও মারা গেলে দেওয়ানি মামলার মতো পক্ষভুক্ত হওয়ার কি আছে? সুযোগ আছে। তারপরে দেখেন, ফৌজদারি মামলায় সাধারণত তামাদি আইনের বিধান প্রযোজ্য না, কিন্তু 145 ধারার মামলা ফৌজদারি নেচারের হওয়া সত্ত্বেও এই মামলায় কিন্তু দেখা হয় পূর্ববর্তী 2 মাসের মধ্যে মামলা দায়ের করা হয়েছে কিনা। বুঝতে পারছেন? তার মানে আপনি 145 ধারার মামলার সাথে দেওয়ানির যে নেচার গুলো আছে এগুলো নিজের ভাষায় কি করবেন? তুলনা করবেন। নিজের ভাষায় মানে আবার আঞ্চলিকতার টান দিয়েন না, মানে ভাষা নিজের, বাট ওই জায়গায় তো শুদ্ধ ভাষাই লিখবেন। তারপরে আলোচনার পরিশেষে বলা যায় যে 145 ধারা মামলা হলো প্রায় দেওয়ানি এখতিয়ার সম্পন্ন মামলা। বুঝছেন? তো একটু পড়ি দেখেন। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা একটু পড়ি দেখেন ভাই। স্থাবর সম্পত্তি যেমন, তানভীর থামেন। স্থাবর সম্পত্তি যেমন জমি সংক্রান্ত ব্যাপারে যদি কোনো বিরোধ দেখা দেয়, তখন সেই বিরোধ নিষ্পত্তি করে এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালত। এসব ব্যাপারে দেওয়ানি আদালতকেই মূলত এখতিয়ার রয়েছে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ যখন সমাজের শান্তিভঙ্গের কারণ হিসেবে দেখা দেয়, তখন সেই বিরোধ দেওয়ানি প্রকৃতির হওয়া সত্ত্বেও ফৌজদারি কার্যবিধির 145 ধারা অনুসারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নিতে পারে। এক্ষেত্রে উল্লেখিত ম্যাজিস্ট্রেট স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে পারেন না, শুধুমাত্র শান্তি বজায় রাখার উদ্দেশ্যে সাময়িক ব্যবস্থা নিতে পারেন। ম্যাজিস্ট্রেটের এসব ব্যবস্থা নেওয়ার ক্ষমতা ফৌজদারি কার্যবিধির 145 ধারায় আছে, ফলে এই ধারার অধীন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আধা দেওয়ানি এখতিয়ার বলে গণ্য করা হয়। উপযুক্ত আলোচনার পরিশেষে বলা যায় যে ধারা 145 ধারা কার্যধারা মূলত দেওয়ানি প্রকৃতির, তবে তা সাময়িক সময়ের জন্য। এর মূল প্রতিকার দেওয়ানি আদালতের এখতিয়ারে রয়েছে, তাই ফৌজদারি কার্যবিধির অধীন এই ধরনের প্রতিকারকে প্রায় দেওয়ানি এখতিয়ার বলা। তো এই জায়গায় যা লেখা আছে এতে ভালো করে আপনি ইনশাল্লাহ লিখতে পারবেন।
হ্যাঁ ভাই আসছে, আসছে আসছে, আমি লিখে রাখবো। জি জি। আচ্ছা, তাহলে এই আমি একটু আপনাদের কাছে অনলাইনে আছেন, অনলাইনে যে আছেন একজন একটু বলেন, আপনাদের আনমিউট করে দিচ্ছি, বলেন তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে 145 ধারার কার্যধারা হলো প্রায় দেওয়ানি এখতিয়ার কার্যধারা, প্রশ্নের মার্ক ধরেন 10, কিভাবে লিখবেন বলেন? অনলাইনে তখন কি স্যার 145-এর প্রথম যেটুকু আছে ওইটুকু আমরা লিখে নেব, আনুষঙ্গিক হিসাবে ওইটুকু লিখে নেব। লিখে নেওয়ার পরে তারপরে চলে আসবো যে 145-এ প্রায় দেওয়ানি এখতিয়ার, এখান থেকে তারপর শুরু করব স্যার। এই জায়গায় কি স্যার লিখবেন আমি দুই একটু এক বলি। বলেন, স্যার মাহমুদ বলেন, মাহমুদ বলেন। স্যার প্রথমে লিখবো স্যার 145 ধারাটা, তারপরে লিখবো স্যার 145 ধারার আদেশ কে দিতে পারে, 145 ধারার আদেশ কোন কোন ক্ষেত্রে দেয়া যায়, বাবা এটা আসলে 145 ধারায় ম্যাজিস্ট্রেট কি কি কাজ করতে পারে, এবং 145 ধারায় ম্যাজিস্ট্রেট এই কাজগুলা করার পরে কি করে, এবং এই কাজগুলা করার পরে তারপরে স্যার দেওয়ানি যে মামলা আছে এই দেওয়ানি মামলার সঙ্গে এই 145 ধারার বিষয়বস্তুগুলাকে একটু মিলিয়ে তুলনা করে লাস্টের লাইন লিখে দিব যে অতএব উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে 145 ধারার কার্যপদ্ধতি প্রায় সম দেওয়ানি মানে প্রায় দেওয়ানি এখতিয়ার প্রকৃতির আর কি। ধন্যবাদ মাহমুদুল, ধন্যবাদ। আচ্ছা জি এই স্যার। পর্যন্ত, এই পর্যন্ত যতটুকু পড়ছি আপনাদের অনলাইনে কোনো প্রশ্ন আছে কিনা বলেন, একটু দ্রুত বলেন। এই পর্যন্ত যতটুকু পড়েছি অনলাইনে কোনো ভাই বোনের প্রশ্ন আছে কিনা বলেন। আচ্ছা ধরে নিলাম নাই, তাহলে আমরা সামনে আগাই। দেখেন ভাই, 145 ধারা অমান্যের শাস্তি, 145 ধারা অমান্যের শাস্তি 44 ধারায়ও তা, যা 145-ও তাই। 145 ধারার অধীন ম্যাজিস্ট্রেট কোনো আদেশ, যদি ম্যাজিস্ট্রেট কোনো আদেশ দেন এবং কোনো পক্ষকে দখল সম্পর্কে কোনো ঘোষণা দেন, তখন যদি কেউ আদেশ ভঙ্গ করে তাহলে সাজা পাবে কত ধারায়? 188 ধারায়। আমরা একটু প্রশ্নে চলে যাই, চলেন প্রশ্নে যাই। ফৌজদারি কার্যবিধির 145 ধারার বিধান মতে প্রসিডিং রুজু করার অপরিহার্য শর্ত কি? উত্তর পাইছি না? পাইছি। ফৌজদারি কার্যবিধির 144 এবং 145 ধারার পার্থক্য নির্ণায়ক বৈশিষ্ট্যগুলো আলোচনা করুন। পাইছি। সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর ম্যাজিস্ট্রেট যদি বিবাদমান পক্ষগুলোর মধ্যে বিরোধী ভূমিতে কার দখল বিদ্যমান তা নির্ণয় করতে অসমর্থ হন, সেক্ষেত্রে তিনি তার কি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন? পাইছি, পাইছি। ওই যে প্রুফ করবেন, যে রিসিভার নিয়োগ করবেন, এইগুলা। সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার পর ম্যাজিস্ট্রেট সাহেব যদি দেখতে পান যে বর্তমান মামলার ভূমি নিয়ে শান্তিভঙ্গের কোনো আশঙ্কা নেই, তাহলে তিনি কি ব্যবস্থা গ্রহণ করবেন? পাইছি না? পাইছি। তারপরে অবলিক দেওয়ার পরে দেখেন প্রায় বা কোয়াসি দেওয়ানি এখতিয়ার বলতে আপনি কি বুঝেন? এটার উত্তর কি বলেন তো? ওই যে 145 ধারা আলোচনা করবেন, তুলনা দিবেন, আলোচনার পরিশেষে বলা যায় যে এই। আচ্ছা, এরপরে আর একটা অবলিক দেন, বুঝেন লেখা আছে না? বুঝেনের পরে অবলিক দেন। বুঝেন নাই বোধহয়। আপনি কি বোঝেন এবার? অবলিক সরোয়া বল রশিয়ার ক দেখছেন? আচ্ছা, ফৌজদারি কার্যবিধির 145 ধারার কার্যক্রমের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোনো সত্যের প্রশ্ন নয়, কেবল দখলের বিষয় দেখেন, ব্যাখ্যা করুন। এটা আলাদা কোনো প্রশ্ন না, মানে আলাদা প্রশ্ন বাট উত্তর একই। 145 ধারার রিলেটেড যা যা জানেন সব লিখে আলোচনার পরিশেষে বলা যায় যে ফৌজদারি কার্যবিধির 145 ধারা কার্যক্রমের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোনো সত্যের প্রশ্ন নয়, কেবল দখলের বিষয় দেখেন। বুঝেন নাই বোধহয়? 145 ধারা শর্ত আলোচনা করবেন, 145-এর 1-এ কি আছে, 2-এ কি আছে, কেউ দখলে না থাকলে কি করবেন, বিস্তারিত আলোচনা করার পরে আলোচনার পরিশেষে বলা যায় যে এই। বুঝছেন? মুসাবিদা দেখলে এখনো ভয় করে কার কার? আর প্রত্যেকে মুসাবিদা কিসের মুসাবিদা লিখতে হবে, এটা কি প্রশ্নের থেকে বুঝে নিতে হবে না ডিরেক্ট বলা থাকবে?
আলামিন সাহেব, আপনি যে প্রশ্ন করছেন এই উত্তর অসংখ্যবার আমি দিছি। আহ ওই যে প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, সাক্ষীদের নাম, ঠিকানা, ঘটনার বর্ণনা, ঘটনাস্থল সব লিখবেন কি বরাবর? মাঝামাঝি বরাবর সবকিছু। আচ্ছা, কে জানি প্রশ্ন করলেন অনলাইন, একটু বলেন। স্যার মুসাবিদের প্রশ্নে কি কিসের মুসাবিদে লিখতে হবে এটা সরাসরি বলে দেওয়া হবে নাকি বুঝে লিখতে হবে কোনটা কিসের মুসাবিদে? মানে সরাসরি বলে ইনডিরেক্টলি। সরাসরি বলে দেওয়াই থাকে, যদি না বুঝেন তাহলে মুসাবিদা লেখার দরকার নাই, বুঝলে লিখবেন। ওই জায়গায় বলাই থাকে যে মুসাবিদা করুন। বুঝতে পারছেন? না স্যার, কিসের মুসাবিদা কি মানে কোন বিষয়টার উপরে মুসাবিদাটা লিখতে হবে ওইটা তো বলা থাকে। হ্যাঁ, ওটা তো বলাই থাকবে, ফ্যাক্ট আকারে থাকবে। পরীক্ষার প্রশ্নে আসে না? গতদিন আমি যে 6-এর খতে একটা প্রশ্ন দিছি, ওটা পড়েন নাই? ওই যে এক্স ওয়াই এর যে মামলাটা, ওই জায়গায় মুসাবিদা শব্দটা আছে না? আছে, এই হ্যাঁ স্যার। ধরনেরই থাকবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, এখন এখানে আসমা খানম একটা কথা বলছে যে এত বড় বড় ক্যাপ। আপনারা অনলাইন অফলাইনে যারা যারা আছেন সবাই একটা সত্য কথা বলেন, মানে আমি যত মুসাবিদা দিচ্ছি আপনারা কি এই মুসাবিদার লাইন বাই লাইন মুখস্থ করছেন? কেউ আছেন? মুসাবিদার না এগুলা, মুসাবিদা কিন্তু মুখস্থের জিনিস না, স্যার বুঝছেন? নিজে বানাই লিখি স্যার। মুসাবিদা স্যার হলো আমি জাস্ট তো আমি ফরম্যাট। মুখস্থ করি না স্যার, আমার এই যে সিস্টেমটা জানি এই অনুসারে মনের থেকে লিখি স্যার। আপনি মনের তেই লেখেন, আপনি আমাদের মিন্টু সাহেব মনের তেই লেখেন, আপনারা কিন্তু অপবাদ দেখে যে আপনার মিউট অপশন নাই। স্যার স্যার আছে ঠিক আছে স্যার, আমি একটু ভুলে গেছিলাম তাড়াহুড়ো করে, আমার এলাকায় সমস্যা হয়েছিল সেখান থেকে আসা ওই বছর হয়ে গেছে স্যার। পরে স্যার আর আর ভুল হবে না স্যার। তো ঠিক আছে, ধন্যবাদ। আমাদের একটু নামাজের বিরতি আর আহ, হালকা টি ব্রেক। আমরা 7টা থেকে শুরু করবো ইনশাল্লাহ। 7টা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। দেখেন, আমরা ক্লাস শুরু করতেছি, খাতা দেখে দেবো, সমস্যা নাই, বসেন। আমরা এখন 144 এন্ড 145 এর একটা মুসাবিদা, আমরা দুই জায়গায় দুইটা মুসাবিদা একটু দেখবো। একটু মনোযোগ দেন সবাই। দেখেন, তো প্রথমত মনে মনে রাখেন যে 144 ধারার আদেশ ম্যাজিস্ট্রেট স্বপ্রণোদিত হয়েও দিতে পারে অথবা আবেদনের ভিত্তিতেও দিতে পারে। অর্থাৎ স্বপ্রণোদিত হয়ে দেয় যখন ম্যাজিস্ট্রেট আশঙ্কা করে যে আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে, আর কারো আবেদনের ভিত্তিতে তো দেয় যখন কেউ আবেদন করে। তাহলে আমরা 144 ধারার মামলার যে কাহিনী, এটা কি কেন করে? আমরা যদি আশঙ্কা করি যে এক জায়গায় দুই পক্ষের মাধ্যমে কোনো শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে, আশঙ্কা দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে দায়ের করতে হবে 144। এবং যদি এরকম আশঙ্কা দেখা দিয়ায় যে আমাকে কেউ, আমি দীর্ঘদিন যাবত একটা জমিতে বসবাসরত আছি, আমারে কেউ বেদখল করেছে বা বেদখলের হুমকি দিয়েছে, তাহলে সেই পরিস্থিতিতে আমাকে মামলা করতে হবে কত ধারায়? 145 ধারায়। তো এখানে আমার মুসাবিদায় যে আপনাদের শীটে যে বিস্তারিত অনেক বড় বিবরণ দেওয়া, এটা হলো আসল মামলার অংশ। তো আপনি আপনার মতো করে সাজায় গুছিয়ে জাস্ট কজ টাইটেলটা ঠিক রেখে, মানে আদালতের নাম, তারপরে মামলা নাম্বার, ধারা, তারপরে বাদীর নাম, বিবাদীর নাম, ঘটনার তারিখ তারিখ এগুলা যা আছে এগুলো ঠিক রেখে ভিতরে বিনীত নিবেদন এই যে 1 2 3 4 5 6 দিয়ে আপনি আপনার মতো করে লিখে দিবেন। ধরেন আমি যদি এইভাবে বলি যে 145 এর একটা মুসাবিদা কিভাবে লেখা উচিত, যে বাদী একজন আইন মান্যকারী নাগরিক নাকি, অপরদিকে প্রতিপক্ষ বা বিবাদী হলো এই এই আরমার টারমার যা যা মন চাই তাই তাই করলে, অমুক তারিখে এসে তারা কি করছে, বেদখল করছে বা বেদখলের হুমকি দিচ্ছে, দীর্ঘদিন যাবৎ বাদী অমুক তারিখে আছে, এখানে দখলে আছে, যেদিন হুমকি দিচ্ছে তারপর থেকে এই আদালতে প্রতিকারের উদ্দেশ্যে এই জায়গায় 145 এর আদালতে মামলা দায়ের করেছে, তাই ন্যায় বিচারের স্বার্থে প্রতিকার দিতে মঞ্জুর হয়। এই কথাগুলো একটু সাজায় গুছাইয়া লিখবেন আর কি। একটু পড়ি দেখেন। মোকাম
ঢাকার বিজ্ঞ নির্বাহী হাকিমের আদালত ঢাকা। আচ্ছা, অনলাইনে যারা আছেন কথা শুনতে পাচ্ছেন? একটু জানান আমারে, কথা শুনতে পাচ্ছেন কিনা আগে একটু মেসেজ দেন। আচ্ছা, মোকাম ঢাকার বিজ্ঞ নির্বাহী হাকিমের আদালত ঢাকা, সূত্র পিটিশন মামলা নং, কোন নাই কিন্তু, দেখছেন? নাই। হ্যাঁ, ধারা 144 ফৌকাবি। এখন একটা জিনিস এখানে শুনেন, আপনি এই ড্রাফটিং এর ক্ষেত্রে 144 ধারা ফৌকাবি লিখেন, কিন্তু মূল প্রশ্ন যখন লিখবেন তখন ওই প্রশ্নের ভিতরে কোথাও ফৌকাবি লিখেন না, তবে ফৌকাবি ওখানে ফৌজদারি কার্যবিধি লিখবেন। হ্যাঁ মিতা বলেন। যাবে, সমস্যা নাই। দেখেন, মোহাম্মদ জয়নুল আবেদিন পিতা মৃত এত সাং আহত ডট ডট হলো বাদী পক্ষ। এটা ঠিক করে নেন বানানটা। কি বলেন? বাদী পক্ষ। বনাম শামসুল হুদা, নুরুল হুদা, আলামিন। আলামিন চলে আসছে। দেখেন, তো সর্বপিতা, সর্বপিতা মানে কি? সবার পিতা এক। আচ্ছা ধন্যবাদ। এই শুনেন, 3 জনের ছেলে না, একজনের ছেলে 3 জন। দেখেন, আচ্ছা, সাং এত জেলা এই অন্যান্য, এছাড়া দেখেন এই যে অন্যান্য সন্ত্রাসী ব্যক্তিবর্গ দেখিলে চিনিব ডট ডট বিবাদী, এরা হচ্ছে কি? অপরপক্ষ। তো এখন এই যে সাক্ষীদের নাম ঠিকানা, এটা বামেও লেখা যায়, আবার কি বলেন মাঝখানে লেখাই উৎকৃষ্ট, যাতে আপনার বারবার এদিক সেদিক না হয়। তারপরে ঘটনার তারিখ, সময়, ঘটনার স্থান বলে দিলেন। এখন অনলাইনে একজন প্রশ্ন করছে যে ধারা উপরে কেন? তো এখানে একটা জিনিস শুনেন, এই যে ধারা, ফৌজদারি কার্যবিধির সূত্রের পরেও ধারা লেখা যায়, আবার এই সূত্রের পরে যদি আপনি ধারা না লিখেন তাহলে এই যে ঘটনার স্থান আছে না, তারপরেও ধারা লেখা যায়। 2 জায়গার যে কোনো এক জায়গায় লিখবেন, 2 জায়গায় সঠিক। মানে হয় আপনি একেবারে শেষে লিখবেন অথবা কি প্রথমে, 2টাই সঠিক, কোনোটাই ভুল না। বুঝতে পারছেন? আবার যদি মন চায় যে গোপালগঞ্জের আদালতে আমরা যেভাবে মামলা জোগাড় লেখে, আগে লেখে বাদীর নাম, তারপর আসামির নাম, সাক্ষীর নাম, এক সিরিয়ালে টেবিলে, ওইভাবেও যদি লিখতে চান পারবেন, বাট ওইভাবে লিখতে গেলে আবার হযবরল হওয়ার সম্ভাবনা বেশি, ধরবে না। তো এইভাবে লেখাই সবচেয়ে ভালো হবে আর কি, যে বাদী পক্ষ, বিবাদী পক্ষ, সাক্ষীদের নাম, ঘটনার তারিখ, সময়, ঘটনার স্থান। আর ধারা যদি এখানে লিখেন, এই ঘটনার স্থানের পরে লিখেন, তাইলে আর উপরে লেখা লাগবে না। আর যদি উপরে লিখেন তাহলে আর পরে লেখা লাগবে না। তো বাদী পক্ষে বিনীত নিবেদন, এই যে দেখেন, এগুলা কি পড়া লাগবে? আশা করি পারবেন ইনশাল্লাহ পড়লে। তাহলে এই জায়গায় যে সিএস, পর্তা টর্সা, মৌজা টৌজা অনেক কথা আছে, এগুলা দেখে আপনারা কেউ ঘাবড়ায় যাবেন না। এগুলা হলো আসল মামলার ড্রাফটিং, তো ওই জায়গায় অনেক কথা লেখা, বাট আমরা তো লিখবো সংক্ষেপে, যে আমার মারটার করার হুমকি দিছে এই, তাই আমি এই 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 144 এর মামলা দায়ের করছি, এই আর কি। বুঝতে পারছেন? তারপর ক্রমিক নাম্বার অনুযায়ী লিখে লাস্টে সে মতে বিজ্ঞ আদালতে বাদী পক্ষে প্রার্থনা, এই যে। তারপরে যদি তফসিল থাকে তফসিলের বর্ণনা দিবেন। পারবেন নাকি বুঝাই দিব বলেন? আচ্ছা, আর তফসিল তো আমরা দেওয়ানি মামলা লিখেই আসছি না? আসছি সেভাবেই। তো একইভাবে এখানে একটা নমুনা আছে, দেখেন যে 144 ধারার পিটিশনের লিখিত আপত্তি। আপত্তি কিন্তু অলরেডি আমরা বেশ কয়েক জায়গায় লিখছি না? আশিকুর রহমান প্রথম পক্ষ বনাম এই ধারা, এই দ্বিতীয় পক্ষের লিখিত আপত্তি। লিখিত আপত্তিতে কি সাক্ষীদের নাম ঠিকানা লেখা লাগে? লিখিত আপত্তিতে সাক্ষীদের নাম ঠিকানা লেখা লাগে না। আচ্ছা, এই শুনেন, একজন জিজ্ঞাসা করছে পিটিশন মামলা, পিটিশন মামলাই লিখবেন 144, 107, 145, এগুলো সব পিটিশন মামলা। এগুলা নালিশি মামলা আমরা সামনে করব। 200 ধারায় যে মামলা করে সেটাই হলো নালিশি মামলা, অর্থাৎ বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে করে হলো নালিশি মামলা। ভাই অলরেডি ব্যাখ্যা দিছি। একজন আবার লিখছেন যে সেকশন উপরে কেন এই জায়গায়, আপনার কথার ব্যাখ্যা একবার দিছি, রেকর্ডিং শুনে নিয়ে। সেকশন উপরেও লেখা যায়, নিচেও লেখা যায়। 145 সেম সেম বিষয়, মানে আপনি ওই বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এখন আবার একজন বলবেন স্যার অতিরিক্ত কেন? অতিরিক্ত যদি মন না চাই দিবেন জেলা ম্যাজিস্ট্রেট, নাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, যা মন চাই দিয়েন, সবই সঠিক। পিটিশন মামলা নাম এই,
তারা ফৌজদারি কার্যবিধির 145 ধারা। এখন আবার বলেন না আগের বার ফৌজদারি কার্যবিধি পরে এবার আগে কেন? ভিন্ন আঙ্গিকে দেয়া হলো যে সবই সঠিক। আবার বাদী প্রথম পক্ষ বনাম দ্বিতীয় পক্ষ সাক্ষীগণ দিবেন সোজাসুজি নাকি? সাক্ষীগণ দিবেন সোজাসুজি, ঘটনার সময়, ঘটনার স্থান, তারপর বিনীত নিবেদন। এই যে এই জায়গায় মোট অনেক ইতিহাস আছে। এত ইতিহাস হলো আসল মামলার কাহিনী আপনাদের দেওয়া 14 গোষ্ঠীর ইতিহাস। এত দিয়ে আমাদের কাজ নাই। আপনি বলবেন যে দীর্ঘদিন যাবত আমি পৈতৃক সূত্রে প্রাপ্ত, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভূমিতে বসবাস করে আসতেছি, এলাকার কিছু লোকজন আমার প্রায় হুমকি ধামকি দেয় এবং আমি আইনের আশ্রয় লাভের কথা বললে আমার বেদখল করতে বা বেদখলের হুমকি দিছে, তারপরে এসে আমি এই মামলা দায়ের করছি। এই তো কথা, বুঝছেন? সাথে একটা তফসিল দিয়ে দিবেন। সিএস কর্তা টর্সা এগুলা কিছু উল্লেখ করার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই হলো কথা। আর 45-এর মামলা একটা সত্যপাঠ দিয়ে লাস্টে দেখেন, সত্যপাঠ। এই দরখাস্তের লিখিত বিবরণ তথ্যমতে লেখা, আমার তথ্যমতে লেখা আর কি, বানানটা ঠিক করে নেন, এবং ইহা সত্য, এই সত্যতাই নিজ নাম স্বাক্ষর করলাম। তো আপনাদের হোমওয়ার্ক এই 144 আর 145 এর দুইটা মুসাবিদা নিজের ভাষায় লিখে দেখাবেন, এইগুলা বাদে নিজের মাথায় যা আসে সেই আঙ্গিকে। দিবেন। আচ্ছা না দিল সত্যপাঠ দেওয়ার 144-এর দরকার নাই, আর মন চাইলে দিবেন, সমস্যা নাই। এই যে 144 আর 45-এর দুইটা মুসাফিদে লিখে দেখাবেন, 44-এর একটা, 45-এর একটা, নিজের ভাষায়। এই আপনারে কি আমি বলছি যে জবাব আপনারা লিখিত আপত্তি বলছি? আমি 144 145 এর মুসাবিদা লিখতে বলছি, তাহলে যা বলছি সেটা বুঝবেন। যদি আমি বলতাম লিখিত আপত্তি, তাইলে লিখিত আপত্তি বুঝতেন। অনলাইনে বিষয়টা সবাই একটু কথা কম বলেন, ছেড়ে দিয়ে গেছিলাম, এবার একটু চুপ থাকেন। এই অনলাইনে কোনো প্রশ্ন আছে আপনাদের? নাহলে আমরা নতুন টপিকে ঢুকবো। না স্যার, প্রশ্ন নাই স্যার। না স্যার, প্রশ্ন নাই স্যার। আচ্ছা ধন্যবাদ। তাহলে আমরা দেখেন প্রশ্নটা দেখেন, 6-এর ক, প্রাথমিক তথ্য বিবরণী এফআইআর ও নালিশ বা কমপ্লেইন কি? সংশ্লিষ্ট ধারাসমূহ উল্লেখ করে আলোচনা করুন। প্রাথমিক তথ্য বিবরণী কি প্রকৃত সাক্ষ্য বা সাবস্টেন্টিভ হিসেবে বিবেচিত হতে পারে কিনা? তো তারপরে আসছে যে এজাহার ও নালিশের ভিত্তিতে শুরু হওয়া ফৌজদারি মামলার পদ্ধতিগত পার্থক্য নিরূপণ করুন। তো তার আগে আমরা এই যে আসল জায়গায় প্রবেশ করছি, ফৌজদারি কার্যবিধিতে, এখান থেকেই মূলত প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি। 154 ধারা থেকে শুরু করে ওই 205D এই পর্যন্ত আশা করি একটা প্রশ্ন পাওয়া যাবে ইনশাল্লাহ। তাহলে এখন যে বিষয়টা মনে রাখতে হবে যে একটা ফৌজদারি মামলা দুই ভাবে হয়, একটা হলো থানায় আর একটা হলো ম্যাজিস্ট্রেটের কাছে, কোর্টে। এখন তার আগে একটু আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই রুবেল বলেন, কগনিজেবল এন্ড নন কগনিজেবল অফেন্স কাকে বলে? হ্যাঁ, এটা আসলে আপনার দেখা যাচ্ছে একটা ঘটনা ঘটার পরে যেটা আপনার জামিন অযোগ্য, এটা আসলে আপনার কগনিজেবল। আসলে দেখা যাচ্ছে আপনার জামিন অযোগ্য, যোগ্যতা আমি করতে পারি, সেটা আসলে আপনার মাথা গরম হয়ে গেছে নাকি? আচ্ছা পৃথিকা বলেন, কগনিজেবল নন কগনিজেবল কি বলেন? বলেন। মানে কগনিজেবল নন কগনিজেবল মানে আমলযোগ্য আমল অযোগ্য, তাই? না না, আরো আছে স্যার, পড়লাম।
সেটা কি ব্যাখ্যা দেন কি? তানভীর পারবেন? আপনারা লিখিত পাস করছেন, অন্য কেউ শুনলে বিশ্বাস করবে না। তানভীর বলতেছে কি প্রশ্ন করছেন? আচ্ছা, এই আলম ভাই বলেন, কগনিজেবল নন কগনিজেবল অফেন্স কাকে বলে? এই হাফিজ বলেন দি। এটা সঠিক, বাট আইনের ভাষায় হলো না, আইনের ভাষায় বলেন। জি, ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের দ্বিতীয় কলামে আছে যে পুলিশ মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট আর অথবা শ্যাল অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। তাহলে সেই ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারলে এটা হলো আমলযোগ্য। সাধারণত গুরুতর প্রকৃতির অপরাধ হলো আমলযোগ্য। আর মে নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, এটা হচ্ছে কি আমল অযোগ্য। তো যদি আপনার প্রশ্ন করা হয় যে আমলযোগ্য আমল অযোগ্য কি, যদি বলেন যে গুরুতর প্রকৃতির অপরাধ আমলযোগ্য আর গুরুতর নয় এমন হলো আমল অযোগ্য, এটা উত্তর সঠিক হয়, বাট এটা আইনের ভাষা না, আইনের ভাষা হয় না। ওই আমরা যখন বঙ্গবন্ধু কলেজে পড়তাম, ওই ফিজিক্স ক্লাস নিতে অচিন্ত স্যার একজনকে জিজ্ঞাসা করছে প্র্যাকটিক্যালে, বলতো যে 1 সেন্টিমিটার সমান সমান কত মিলিমিটার? তাহলে নর্মালি হলো 1 সেন্টিমিটার সমান সমান হলো 10 মিলিমিটার। তো সে দেখাচ্ছে স্যার এইটুকু আঙ্গুল দিয়ে বলতে স্যার 1 সেন্টিমিটার সমান সমান এই যে এইটুকু। তা উনি তো এমনিতেই বলতেছে তোমার তো এখানে থাকার কথা না, তোমার তো এখন রাস্তায় থাকার কথা ছিল, তুমি এই জায়গায় আছো কেন? তাহলে গুরুতর আর অগুরুতর না এটা বললে এইটুকের সমান হয়। মানে আপনার বলবেন যে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে, ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে না। এখন যে কথা উদ্দেশ্যে এটা বলা সেটা হলো যে ভাই থানায় যদি আপনি মামলা করেন আমলযোগ্য অপরাধের, তাহলে আপনার এটা রেকর্ড করবে এফআইআর হিসেবে, এফআইআর। আর যদি আপনি থানায় গিয়ে তথ্য দেন আমল অযোগ্য অপরাধের, তাহলে এটা রেকর্ড করবে কি হিসেবে? জিডি হিসেবে, জিডি হিসেবে। অপরদিকে যখন আপনি এফআইআর করলেন, এফআইআর এর সাথে সাথে ওই বিষয়টাকে বলা হয় আপনার এফআইআর কেস বা পুলিশ স্টেশন কেস। পরবর্তীতে যখন ওই কোর্টে এসে জিআরওর যে নিবন্ধন বই জিআরও অফিসের ওখানে যখন লিপিবদ্ধ হয়ে যাবে, তখন পুলিশ স্টেশন কেসটা হয়ে যাবে কি জিআর কেস। আর আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে প্রথম হচ্ছে জিডি, পরবর্তীতে তার নাম হচ্ছে নন জিআর, নন জিআর। অর্থাৎ থানায় আপনি আমলযোগ্য অপরাধের তথ্য দিলে মামলার এক নাম হচ্ছে, আমল অযোগ্যের নাম দিলে মামলার কি আর এক নাম হচ্ছে। কিন্তু কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে আপনি আমলযোগ্য দেন বা আমল অযোগ্য দেন, উভয় ক্ষেত্রেই নাম হচ্ছে সিআর কেস। তো সিআর মানে হলো কমপ্লেইন্ট রেজিস্টার্ড কেস, আর জিআর মানে হলো জেনারেল রেজিস্টার্ড কেস। তো এই জিনিসগুলো আমরা যখন প্রিলিতে পড়ি তখন অনেক বিস্তারিত পড়া লাগে। এখন আমাদের অত বিস্তারিত পড়ার সময় নাই বা অত বিস্তারিত পড়ার দরকারও নাই। আপনি জাস্ট মনে রাখবেন এফআইআর হয় আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে, আর জিডি হয় আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে। আর নালিশি মামলা হয় বা সিআর মামলা হয় কি আমলযোগ্য আমল অযোগ্য উভয়। অপরদিকে এফআইআর হয় 154, তারপরে জিডি হয় 155। আর নালিশি মামলা আমলযোগ্য হোক বা আমল অযোগ্য হোক উভয় ক্ষেত্রেই দায়ের করা হয় কত ধারায়? 200 ধারায়। এই তো একটু পড়িয়ে আসেন। ফৌজদারি মামলা দুই ভাবে দায়ের করা যায়, থানায় এজাহার দাখিল বা প্রাথমিক তথ্য বিবরণীর মাধ্যমে, দুই আদালতের নালিশি দরখাস্ত দায়েরের মাধ্যমে। থানায় ফৌজদারি মামলা দায়ের সম্পর্কে 154 এবং আন্ডারলাইন করবেন 155 ধারায় বর্ণিত হয়েছে। অপরদিকে আদালতে নালিশি দরখাস্ত দায়ের সম্পর্কে ফৌজদারি কার্যবিধি 200 ধারায় বর্ণিত হয়েছে। তো প্রথমে আমরা চলে আসি প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল পিআরবি এর 243 বিধি অনুযায়ী আমলযোগ্য অপরাধের বিষয়ে যে সংবাদটি সর্বপ্রথম থানায় আসে সেই সংবাদই এফআইআর বলে গণ্য হবে। এটা মৌখিক হতে পারে, আবার এটা কি লিখিত হতে পারে। মৌখিক হলে লিখিত নিবে, ওই লিখিত যেটা নিয়ে যাচ্ছেন এজাহার, বা মৌখিক যেটা নিয়ে যাচ্ছেন পরে লিখতেছে এটার নাম কি এজাহার।
আর এজাহারে স্বাক্ষর করে শুধুমাত্র এজাহারকারী। এজাহারটা যখন এফআইআর হিসেবে রেকর্ড হচ্ছে তখন স্বাক্ষর করবে এজাহারকারী প্লাস ভারপ্রাপ্ত কর্মকর্তা। জি, ফৌজদারি কার্যবিধির ধারা 154 অনুযায়ী কোন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট, আন্ডারলাইন করবেন, আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কে মৌখিকভাবে দেওয়া প্রত্যেকটি সংবাদ তিনি লিখে নেবেন। এই যে মৌখিকভাবে দেওয়া প্রত্যেকটি সংবাদ কি লিখে নেবেন, অথবা তার নির্দেশ কর্মে তা লিখিত হবে এবং সংবাদদাতাকে সেটা পড়ে শোনাতে হবে, এবং লিখিতভাবে প্রদত্ত বা উপযুক্ত মতে লিখিত এর প্রত্যেকটি সংবাদ তা প্রদানকারী ব্যক্তি কর্তৃক কি হবে, স্বাক্ষরিত হবে, এবং এর সারমর্ম উক্ত কর্মকর্তা কর্তৃক এই বিষয়ে সরকারের নির্দেশিত আকারে রক্ষিত একটি বইতে লিপিবদ্ধ করতে হবে। যে বইতে লিপিবদ্ধ করে সেই বইটারে বিপি কত ফর্ম বলে জানেন? বিপি 27। বিপি 27। তো এই জায়গায় এফআইআর কাকে বলে এটা আসলে মুখস্থের কিছু নাই, আপনি আপনার মতো করে লিখবেন যে আমলযোগ্য অপরাধের তথ্য থানায় দিলে কি কি করে টরে বিস্তারিত লিখবেন, এটাই বলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর। তাহলে আমরা এফআইআর এর বৈশিষ্ট্যতে আসি। এফআইআর অবশ্যই কোন ধরনের অপরাধের ক্ষেত্রে দায়ের করা যায়? আমলযোগ্য। তারপরে আমলযোগ্য অপরাধের সম্পর্কে জানে এমন যে কোনো ব্যক্তি এফআইআর করতে পারে, এমন না ধরেন যে ব্যক্তি মারা গেছে তার ছেলেকেই কি এফআইআর করতে হবে, অন্য কেউ করতে পারে। জি, এফআইআর দাখিল করতে হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট। এফআইআর হলো সরকার কর্তৃক নির্ধারিত ফরম। এ জায়গা যদিও ফর্ম লেখা আছে বাট বানানটা ভুল, উত্তর হবে ফরম, মানে লেখা উচিত ছিল ফরম। ফরম। এই কেউ কোনো শব্দ শুনেন না? একটু জানান তো। একজন লিখছে যে কেউ শুনে না, ইব্রাহিম খলিল, তাহলে আপনার সমস্যা ভাই। যা বাংলাদেশ পুলিশ ফর্ম নামে পরিচিত, এবং আপনাদের আরো জানেন যে এই ফর্মের নাম কি, বিপি 27। এফআইআর এর ক্ষেত্রে সংবাদদাতাকে থানার পুলিশ কর্মকর্তার কাছে শপথ পাঠ করতে হয় না। শপথ পাঠ করা লাগে না। এফআইআর এর সংবাদদাতা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষর থাকতে হয়। এফআইআর এর মাধ্যমে দাখিলকৃত মামলা জেনারেল রেজিস্টার মামলা নামে পরিচিত। এই জায়গা রেজিস্টার্ড TERED যোগ করেন, ইডি TERED, আর এর পরে ইডি যোগ করেন, জেনারেল রেজিস্টার্ড মামলা নামে পরিচিত। এফআইআর এর মাধ্যমে মামলা রুজু করে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত করতে পারে। অর্থাৎ আপনি এফআইআর সম্পর্কে যা যা জানেন সেটাই হচ্ছে এফআইআর এর কি বৈশিষ্ট্য। এরপরে চলে আসি এফআইআর এর গুরুত্ব ও ব্যবহার। এফআইআর কোনো অপরাধের সবচেয়ে আগের সংবাদ বলে এর গুরুত্ব অত্যাধিক। যেমন এফআইআর ফৌজদারি মামলার ভিত্তি, মানে একটা এফআইআর এর মাধ্যমেই একটা ফৌজদারি মামলার কি হয়, সূচনা হয়। এফআইআর এর উপর ভিত্তি করে মামলার তদন্ত কাজ শুরু হয়। কোনো অপরাধের তদন্ত হতে বিচারে আসা পর্যন্ত যে সময় ব্যয় হয় এর মধ্যে কিছু তথ্য ভুলে যাওয়া স্বাভাবিক, এক্ষেত্রে এফআইআর এর গুরুত্ব অনেক। তারপরে দেখেন আমলযোগ্য অপরাধের তদন্ত শুরু করার জন্য এফআইআর করা হয়। এফআইআর ব্যবহার করে আদালত ঘটনার প্রথম বিবরণ সম্পর্কে জানতে পারে ইত্যাদি। আমরা চলে আসি নালিশি দরখাস্ত, কমপ্লেইন্ট। তার আগে একটু বলে দিই, এফআইআর যিনি দায়ের করেন তারে বলে সংবাদদাতা বা এজাহারকারী। ইংরেজিতে কি বলে জানেন? ইনফরমেন্ট। ইনফরমেন্ট। আর নালিশি মামলা যে দায়ের করে তারে কি বলে? নালিশকারী বা অভিযোগকারী। ইংরেজিতে বলে কি? কমপ্লেইনেন্ট। ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 4(1)(জ) অনুযায়ী নালিশ বলতে বোঝায় ম্যাজিস্ট্রেট কর্তৃক আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তার নিকট মৌখিক বা লিখিতভাবে এই মর্মে অভিযোগ করা, যে আন্ডারলাইন করেন, জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি, জ্ঞাত বা কি বলেন অজ্ঞাত কোনো ব্যক্তি একটি অপরাধ সংঘটিত হয়েছে, কিন্তু এতে পুলিশ অফিসারের রিপোর্ট অন্তর্ভুক্ত হবে না। এটা আমরা প্রিলি থেকেই জানি যে নালিশ লিখিত আকারে হতে পারে, মৌখিক আকারে হতে পারে, জ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হতে পারে, অজ্ঞাত ব্যক্তি। অজ্ঞান লেহেন না আবার কেউ, অজ্ঞাত। আচ্ছা, নিচের শর্তগুলো পূরণ হলেই মৌখিক বা লিখিত কোনো অভিযোগকেই নালিশ হিসেবে বলা যাবে। কি কি দেখেন? ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দিতে হবে, ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য হতে হবে, অপরাধটি কোনো চেনা বা অচেনা ব্যক্তি হতে পারে, এটি অবশ্যই কি হবে না, পুলিশ রিপোর্ট হবে না। এরপরে চলে আসি যে কোনো ব্যক্তি সরাসরি ম্যাজিস্ট্রেটের নিকট অপরাধ সংগঠনের ব্যাপারে লিখিতভাবে অভিযোগ জানাতে পারে। অভিযোগ পাওয়ার পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে শপথ গ্রহণের মাধ্যমে পরীক্ষা করবেন। ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধ আমলে নিতে পারেন বা অভিযোগটি ভিত্তিহীন বলে বাতিল করতে
পারেন, বা বিষয়টি তদন্ত করার জন্য কি দিতে পারেন, আদেশ দিতে পারেন। এখন আমরা চলে আসি নালিশি দরখাস্তের বৈশিষ্ট্য। আশরাফুল চলে গেছে না, দেখেন আমলযোগ্য আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে নালিশ দায়ের করা যায়। অপরাধ সম্পর্কে জানে যে কোনো ব্যক্তি নালিশি দরখাস্ত দায়ের করতে পারে। নালিশ ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করতে হয়, মানে যা যা জানেন সবই হচ্ছে কি বৈশিষ্ট্য। নালিশি দরখাস্তের ক্ষেত্রে অভিযোগকারীকে বা সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট শপথ গ্রহণ করতে হয়, এটা তো জানেন বোধহয়। নালিশ মৌখিক বা লিখিত আকারে করা যায়। নালিশি মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া পুলিশ তদন্ত করতে পারে না। নালিশি দরখাস্তের মাধ্যমে দায়েরকৃত মামলা কমপ্লেইন রেজিস্টার্ড, এটা একটু লেখেন, রেজিস্টার্ড TERED, পাইছেন? কমপ্লেইন রেজিস্টার্ড মামলা নামে পরিচিত। এখন নালিশি দরখাস্তের ব্যবহার। কোনো ব্যক্তি যখন আমলযোগ্য অপরাধ সংগঠনের করে, সেক্ষেত্রে এজাহার বা প্রাথমিক তথ্যের মাধ্যমে ব্যবহার করে অথবা আমল অযোগ্য কোনো অপরাধ সংগঠন করলে জিডি এর মাধ্যমে থানাতে মামলা দায়ের করা হয়। কিন্তু থানা যখন মামলা গ্রহণ করে না বা গ্রহণ না করার কোনো সম্ভাবনা তৈরি হয়, সেক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে নালিশ বা অভিযোগ দায়েরের মাধ্যমে মামলা দায়ের করতে পারে। এখন নালিশি দরখাস্তের গুরুত্ব দেখেন। নালিশের সাক্ষ্যগত মূল্য না থাকলেও সিআর কেসের সম্পূর্ণ মামলাটি সম্পন্ন হয়ে থাকে নালিশের উপর ভিত্তি করে, সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ দলিল। যখন কোনো ব্যক্তি থানায় মামলা দায়ের করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি নালিশি মামলা দায়ের করতে পারে। যখন ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করা হয়, সেক্ষেত্রে উক্ত ম্যাজিস্ট্রেট তদন্তের আদেশ দিতে পারেন। নালিশের মাধ্যমে আমলযোগ্য বা আমল অযোগ্য উভয় মামলাই দায়ের করা যায়। এগুলা ছাড়া আরো অনেক কথা লেখা যায়, মনে মনে যা আসে লিখে নেবেন। কোন যে জিনিসটা আসছে সেটা হলো যে এফআইআর কি সাবস্টেন্টিভ এভিডেন্স কিনা, এফআইআর এর তথ্য বা এফআইআর এ যা আছে এটা কি মূল সাক্ষ্য কিনা বা সাবস্টেন্টিভ এভিডেন্স কিনা। মূল সাক্ষ্য আসলে কাকে বলে? মূল সাক্ষ্য হলো যে যে সাক্ষ্যের উপর ভিত্তি করে সরাসরি মামলায় সাজা দেওয়া যায়, সেটারই বলে কি মূল সাক্ষ্য। শুধুমাত্র এফআইআর এর উপর ভিত্তি করে কাউরে সাজা দেওয়া যায় না, শুধুমাত্র 161 এর উপর ভিত্তি করে কাউরে সাজা দেওয়া যায় না। এগুলো হলো করোবোরেটিভ এভিডেন্স, মানে সমর্থনমূলক সাক্ষ্য। অর্থাৎ সাক্ষীদের সাক্ষ্যের সাথে যদি এজাহারের কথার মিল থাকে, তাহলে ওই এজাহারের উপর ভিত্তি করে কাউরে সাজা দেওয়া যাবে। কিন্তু সাক্ষীদের সাক্ষ্যের সাথে এজাহারের কথা মিল নাই, তাহলে কিন্তু সাজা দেওয়া যাবে না। তাহলে বলেন তো এফআইআর কি মূল বা প্রকৃত সাক্ষ্য কিনা? মূল বা প্রকৃত সাক্ষ্য না। এবং আপনাদের বলে রাখা ভালো যে এফআইআর আসলে তাহলে ব্যবহৃত হয় কখন? ওই যে সাক্ষ্য আইনের 145 ধারায় যে পূর্ববর্তী বিবৃতির সাথে বর্তমানে অসামঞ্জস্যতা আছে কিনা, এটা জেরার সময় ব্যবহার করে সাক্ষ্য আইনের 145 ধারায়। আর বাদী পক্ষ ব্যবহার করে সাক্ষ্য আইনের 157 ধারায় পুনঃজবানবন্দির সময়। বুঝতে পারছেন? এছাড়া এফআইআর তাহলে বলা যেতে পারে কোনো সাবস্টেন্টিভ এভিডেন্স না। একটু পড়ি দেখেন। এজাহার বা এফআইআর কোনো মৌলিক বা স্বতন্ত্র প্রমাণ নয় এবং এটিকে প্রসিকিউশন মামলার যাবতীয় তথ্যের ভান্ডার বলা যাবে না। সাক্ষ্য আইনের আন্ডারলাইন করবেন 145 বা 155(3) ধারা অনুসারে তথ্যদাতার বক্তব্য খণ্ডন বা সমর্থনের জন্য এটি ব্যবহার করা হয়। অন্যান্য সাক্ষীদের বক্তব্য খণ্ডন করার জন্য এটি ব্যবহার করা যাবে না। শুধুমাত্র তথ্যদাতার। কার তথ্যদাতা? মানে কি ইনফরমেন্ট। রাষ্ট্রপক্ষের মামলা মূল্যায়নের সময় অন্যান্য সাক্ষী প্রমাণের সঙ্গে এজাহার বিবেচনা করতে হবে। যখন এজাহারের বক্তব্যের সঙ্গে আসামিদের বক্তব্য সাংঘর্ষিক অথবা ভিন্নরূপ হয়, তখন আদালত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার সময় ওইসব সাংঘর্ষিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। উপযুক্ত আলোচনা হতে বলা যায় যে এজাহার কোনো স্বতন্ত্র সাক্ষ্য নয়, অর্থাৎ এটি নিজে কোনো অভিযোগ প্রমাণ করতে পারে না। সংবাদদাতার বক্তব্যকে সমর্থন বা অসঙ্গতি প্রমাণ করার জন্য এটি ব্যবহার করা হয়। উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী এজাহারকে বিশ্বাস করে শুধুমাত্র এর উপর ভিত্তি করে কোন অভিযুক্ত ব্যক্তিকে দণ্ড দেওয়া যায়। আচ্ছা, এখন একটা মজার বিষয় শুনেন। ধরেন এই জায়গায় একটা হত্যাকাণ্ড সংঘটিত হইছে। হত্যাকাণ্ড সংঘটিত হইলে আরিফ সাহেব আগে যাইয়ে এজাহার করছে, পরে যাই আরো একজন গেছে, মোট 3-4 জন গেছে। তাহলে এজাহার হিসেবে রেকর্ড হবে কোনটা বলেন? প্রথমটা। আর বাকিগুলো হয়ে যাবে 161। বাকি যে কয়জন গেছে সেগুলো হলো যে পুলিশের কাছে জবানবন্দি হয়ে যায় যে 161 ধারার
বিবৃতি, তার মানে প্রথম যে তথ্যটা সেটাই কি হিসেবে গণ্য হবে, এজাহার হিসেবে গণ্য হবে। এখন একটা ব্যতিক্রম আছে, দেখেন যে এফআইআর কি কখনোই স্বতন্ত্র সাক্ষ্য নয়। তানভীর, কি কখনো স্বতন্ত্র সাক্ষ্য হতে পারে? কখন? দেখেন, এজাহারকারী যদি এজাহার দায়ের করার পর মারা যান, তাহলে ওই এজাহার মৃত্যুকালীন ঘোষণা হিসেবে স্বতন্ত্র সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। সংবাদদাতা জীবিত থাকলে তার সরাসরি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না, শুধুমাত্র সমর্থন দেওয়ার জন্য ব্যবহার করা যাবে। সংবাদদাতা মারা গেলে তখন তার এজাহার সাক্ষ্য আইনের 32-এর 1 ধারা অনুযায়ী মৃত্যুকালীন হিসেবে ব্যবহৃত হবে। কত 1 ধারা? 32-এর। এখন এই যে একটা পার্থক্য দিয়ে আজকে আমরা আমাদের পড়াটা শেষ করব। দেখেন যে প্রাথমিক তথ্য বিবরণী এবং নালিশের মাধ্যমে পার্থক্য, ব্র্যাকেটে লেখেন জিআর সিআর মামলার মধ্যে পার্থক্য, জিআর অথবা সিআর মামলার মধ্যে পার্থক্য। কি কি মামলা বলেন? প্রথমে দেখেন দাখিলকরণ, প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার থানায় দাখিল করতে হবে। অন্যদিকে নালিশি দরখাস্ত দাখিল করতে হবে কোথায়? আদালতে। দায়েরকরণ, দেখেন কোন আমলযোগ্য অপরাধ সংঘটিত হলে উক্ত অপরাধ সম্পর্কে কোনো ব্যক্তি থানায় সংবাদ দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজিস্টারে তা লিপিবদ্ধ করবেন নাকি, এবং এটারই বলে প্রাথমিক তথ্য বিবরণী বা জিআর মামলা। অন্যদিকে আমলযোগ্য বা আমল অযোগ্য অপরাধ সম্পর্কে আইনজীবীর মাধ্যমে অপরাধীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ এনে অপরাধ সংগঠনের স্থান, প্রকৃত তারিখ, সময়, আসামির নাম ঠিকানা, সাক্ষীদের নাম ঠিকানা, প্রার্থিত প্রতিকার ইত্যাদি সহ ম্যাজিস্ট্রেটের নিকট নালিশি দরখাস্ত দায়ের করা হয়। শপথের কথা যদি বলি, এফআইআর এ শপথ বাক্য পাঠ করা লাগে না, কিন্তু নালিশি দরখাস্তে কি শপথ বাক্য পাঠ করা লাগে। পরিচিতি যদি বলি, এটারে বলে জিআর মামলা বা জেনারেল রেজিস্টার্ড কেস, এটারে বলে সিআর মামলা বা কমপ্লেইন্ট রেজিস্টার্ড কেস। তারপরে দায়েরকারী যদি দেখেন যে প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার দায়েরকারীকে বলা হয় এজাহারকারী বা সংবাদদাতা। অপরদিকে নালিশি দরখাস্ত দায়েরকারীদের কি বলে? ফরিয়াদি বা অভিযোগকারী। গ্রেফতারকরণ, দেখেন এজাহার দায়ের করার সঙ্গে সঙ্গে তদন্ত কার্যক্রম শুরু ও অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে পারে। ম্যাজিস্ট্রেটের অনুমতি কি লাগে? লাগে না। অন্যদিকে নালিশি দরখাস্ত দায়ের করা হলে ম্যাজিস্ট্রেট অপরাধের গুরুত্ব অনুসারে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারি করে। অর্থাৎ নালিশি মামলায় কি গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার করা যায়? যায় না। তদন্ত প্রতিবেদন, দেখেন যে এজাহারের ভিত্তিতে দায়েরকৃত মামলায় তদন্তকারী পুলিশ কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 161 ধারা অনুযায়ী সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন, আলামত জব্দ করে এবং 173 ধারা অনুযায়ী পুলিশ প্রতিবেদন দাখিল করে। অপরদিকে নালিশি মামলার ক্ষেত্রে কিন্তু কখনো কখনো তদন্ত করা হয়, কখনো কখনো তদন্ত করা হয় না। আমরা সামনে পড়বো নালিশি সব মামলায় কি তদন্ত করার বিধান আছে? নাই, অনেক মামলা তো সরাসরি আমলে নিয়ে থাকে। মামলা পরিচালনা, দেখেন এজাহারের ভিত্তিতে দায়েরকৃত মামলায় নির্ধারিত তারিখে এজাহারকারী বা সংবাদদাতা উপস্থিত না থাকলেও মামলা খারিজ হয় না। এক্ষেত্রে রাষ্ট্রবাদী হয়ে মামলা পরিচালনা করে থাকে। অন্যদিকে নালিশি দরখাস্তের ভিত্তিতে দায়েরকৃত মামলায় নির্ধারিত তারিখে ফরিয়াদি উপস্থিত না থাকলে ম্যাজিস্ট্রেট মামলা খারিজ করে দেন। আরো অনেক মামলা কারণ আছে, একটু লিখে রাখেন যে সিআর মামলায় মনে রাখেন সিআর মামলায় রিমান্ডের আবেদন করা যায় না, কিন্তু জিআর মামলায় রিমান্ডের আবেদন করা যায়। তো আপনাদের আজকে এই পর্যন্তই। আগামীকাল বিকাল 5টায় পড়া আছে, সবাই চলে আসেন। আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ টপিক, কেউ মিস করবেন না। আপাতত বলে দিছি, আপাতত আজকে তো রবিবার পড়া হলোই, আগামীকালও পড়া আছে, মঙ্গলবার 5:30টায়ও আছে। জি, অনলাইনে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ভাই, যদি কারো প্রশ্ন থাকে প্লিজ করেন। স্যার না স্যার, নাই স্যার প্রশ্ন। ঠিক আছে, ভালো থাকেন। জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার।